হ্যালো এভরিওয়ান, সকলকে সৃজনশীল গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও ওয়েলকাম। তো আজকে আমরা ক্লাস 11, 12 এবং যারা জয়েন্ট নিয়ে প্রিপারেশন করবে ভাবছো বা এবছরে যারা জয়েন্ট দেবে, মানে যেই মেন্স বা ডাব্লিউবিজেই, ওকে, এবং অ্যাডভান্স এদের প্রিপারেশন নিচ্ছ বা সেরকম তোমার টার্গেট আছে, অবশ্যই এই ক্লাসটা তোমাদের জন্য আমি রেখেছি। তো বেসিক্যালি আজকে আমরা ম্যাথামেটিক্সের হোল সিলেবাসটা নিয়ে প্রথমে ডিসকাস করব, যে জয়েন্ট পারপাস এবং বোর্ড পারপাসে আমাদের কোন কোন টপিকগুলো খুব ইম্পর্টেন্ট এবং কোন পোর্শন আমাকে খুব ভালো করে পড়তে হবে, কোন টপিকগুলো আমাদের কাছে স্কোরিং জায়গা, এই জায়গাগুলো সম্বন্ধে আমি ব্রিফলি ডিসকাশন করব। তারপর একটা টপিক নিয়ে আমি ডিসকাস করব। ওকে, তো দেখো, আমি স্ক্রিনটা শেয়ার করছি, আই থিঙ্ক স্ক্রিন দেখতে পাচ্ছ। তো দেখো, বোর্ড প্লাস জয়েন্ট দুটো জিনিসটা একটু ডিফারেন্ট, কারণ বোর্ডের যে সিলেবাসটা থাকে বা বোর্ডের যে স্ট্র্যাটেজিতে কোশ্চেন পত্র হয়, তো সেখানেতে জয়েন্টের কোশ্চেন স্ট্র্যাটেজি এবং প্যাটার্ন অনেকটাই ডিফারেন্ট। যেই মেন্স এবং যেই মেন্সের পর যে অ্যাডভান্স যে পরীক্ষাটা হয় সেটাতেও অনেক ডিফারেন্স থাকে। তো সেজন্য তোমাদেরকে প্রথমত একটা মানে মাইন্ড সেট আপ করতে হবে এবং সেভাবে তোমার প্রবলেমগুলোকে সলভ করার স্কিল এবং বিভিন্ন থিওরিটিক্যাল অ্যাসপেক্টসগুলো ভালোভাবে তোমাকে বুঝতে হবে। তো ওভারঅল যেহেতু একটা অল ইন্ডিয়া বেস তুমি পরীক্ষা দিচ্ছ, আমি যেই মেন্সের কথাই বলছি, এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ক্ষেত্রে তোমারও একটা ভাইটাল খুব রোল প্লে করে, তো ম্যাথামেটিক্সটা খুব ইউজফুল এবং খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এই জয়েন্ট এন্ট্রান্স র্যাঙ্কের জন্য। ওকে, তো সেজন্য দেখো, তো গোটা তুমি যখন পরীক্ষা দিতে যাচ্ছ, হোল সিলেবাসটা তোমার যেন মাথার মধ্যে থাকে। এবং ব্যাপারটা হচ্ছে, তোমাকে প্রত্যেকটা টপিক সম্বন্ধে যে সব কিছু পড়ে যেতে হবে সেরকম কিন্তু মোটেও নয়। তুমি স্পেসিফিক্যালি বলতে আমি এই ইন দ্য সেন্স এইভাবে বলতে চাইছি যে তোমার অ্যাটেম্পটের জায়গাটা তুমি স্পেসিফাই করো এবং সেখান থেকে এমনভাবে তুমি নিজেকে প্রিপেয়ার করো এবং নিজের প্রবলেম সলভিং স্কিলটাকে এমনভাবে ডেভেলপ করো যাতে করে ওখান থেকে যাই কোশ্চেন আসুক তুমি অ্যাটেম্প করে আসতে পারবে। মানে এইভাবে মেন্টাল সেট আপ তোমাকে নিতে হবে। মানে আমি এমন বলছি না যে তুমি যে এমনভাবে প্রিপারেশন নিচ্ছ মানে সেখান থেকে সব কোশ্চেনই, যে অ্যাডভান্সের কোশ্চেন সব পারা পসিবল নয়। হ্যাঁ, খুব চাপ আছে, পসিবল নয় কতটা ভুল, মানে অনেক ছেলে করে দেয়। হ্যাঁ, যেই মেন্স, রাইট। তো দেখো, যেই মেন্সের টোটাল 25টা কোশ্চেন থাকে, তো 25টার মধ্যে কমসে কম তুমি যদি 12+ মানে 15+ তুমি যদি ম্যাথ করে আসতে পারো, সাফিসিয়েন্ট। কেউ যদি 25টা 25ই করতে পারো কোনো সমস্যা নেই, কিন্তু কেউ যদি 15+ করে আসতে পারো, সাফিসিয়েন্ট। এদিকে ফিজিক্স কেমিস্ট্রি যদি ঠিকঠাক করে করতে পারো, তোমার কিন্তু একটা ভালো একটা পার্সেন্টাইল আসবে। যাই হোক, ওই পরীক্ষার প্রসপেক্টিভে আমি ওগুলো আমি বলছি না। তো দেখো, এই টোটাল ম্যাথের সিলেবাসটা কি কি আমরা পড়বো, মানে কোন কোন জায়গাগুলো আমার খুব একটা ভাইটাল রোল প্লে করে, সেই জায়গাগুলো অবশ্যই আমি বলছি। আর ম্যাথামেটিক্সটা এমন একটা সাবজেক্ট, তোমার শুধু যেইটা ক্র্যাক করাটা ব্যাপার নয়, করার পর তুমি যখন কি জন্য ক্র্যাক করছো, একটা জয়েন্ট এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করছো কারণ কি, ফার্দার তুমি একটা বিটেক করবে, তাই তো? বিটেক ডিগ্রি এবং ইঞ্জিনিয়ারিং পড়বে, কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতেও তোমার কিন্তু ম্যাথামেটিক্স পড়তে হবে এবং সেখানে কিন্তু এই বেসিক তোমার 11-12 ম্যাথ নয়, সেখানে তোমার অ্যাডভান্স লেভেলের ম্যাথামেটিক্স তোমাকে পড়তে হবে। ঠিক আছে? অর্থাৎ শেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ওকে, দেখো, ম্যাথামেটিক্স, তো এখানে আমি ক্লাস 11, ক্লাস 12, তোমার ডাব্লিউবিজেই মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কথা বলছি, যেই মেন্স এবং যেই অ্যাডভান্স, আরো বিভিন্ন যে রিলেটেড পরীক্ষাগুলো আদার্স বোর্ডে হয়, সেটার জন্য তোমরা দেখতে পারো, কোনো সমস্যার কিছু নেই। তো এখানে কতগুলো পার্ট আছে ম্যাথামেটিক্সের, আমি কতগুলো পার্টে তোমাকে ডিফাইন করছি। ধরো, ফার্স্ট পার্ট আমরা যেটা পড়বো, সেট থিওরি।
সেট থিওরি। দেখো এখানে অনেক মানে একটা কন্ট্রোভার্সি কথা তোমরা আমাকে হয়তো বলতে পারো, স্যার সেট থিওরি তো জেইমেন থেকে বাদ দিয়ে দিয়েছে। কিন্তু আমার একটা এখানেতে কথা বলার, যে সেট থিওরি এমন একটা টপিক, সেট থিওরির নলেজ না থাকলে, সেট রিলেশন ম্যাপিং তুমি যদি না জানো, তুমি কিন্তু ফার্দার ক্যালকুলাস বলো বা বিভিন্ন ম্যাথামেটিক্সটার একটা বেসিক জায়গায় হচ্ছে তোমার হায়ার ম্যাথামেটিক্সের সেট থিওরি তো শিখতেই হবে। আজ না হয় কাল তোমাকে শিখতেই হবে, যতই বাদ দিয়ে দিক, ঠিক আছে। কিন্তু অনেক ছেলেরাই আমাকে বলে যে স্যার এখান থেকে বাদ দেওয়া আছে, তো বাদ দিলি আমাদের সিবিএসসি বোর্ড থেকে দেখবে যখন বোর্ডের পরীক্ষা হয়, আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দেখবে যখন পরীক্ষা হয়, সিবিএসসি বোর্ডের আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দেখবে সিলেবাস প্রায় অনেক সিবিএসসি বোর্ডের ছাঁটা থাকে, অনেক ছাঁটা থাকে, সেগুলো হয়তো তোমার সিবিএসসি বোর্ডে তোমাদের দেয় না। কিন্তু এগুলো কিন্তু তোমার বোর্ড পরীক্ষা তুমি যখন মানে সেটাকে তুমি স্কিপ করছো, বোর্ড পরীক্ষার পর তুমি যখন ফার্দার যেই জন্য খাটছো, কিন্তু সেই টপিকগুলো তোমাকে আবার পড়তে হবে। ওকে, অতএব যে টপিকটা পড়ছো, যেহেতু টাইম একটা বিশাল ভাইটাল জিনিস, তো এই টাইমের মধ্যে তোমায় কিন্তু সব জিনিসটাকে কমপ্লিট করতে হবে, অতএব ডিটেলসে পড়ার চেষ্টা করো। তাহলে এই সেট থিওরি পোর্শনে আমাদের কি কি জানতে হবে, যে সেট প্রথমে হচ্ছে বেসিক কনসেপ্ট অফ সেট, বেসিক কনসেপ্ট অফ সেট মানে সেট থিওরি যেটা আছে। তারপরে রিলেশন অ্যান্ড ফাংশন, খুব ইন্টারেস্টিং এবং খুব ভালোভাবে একে কেউ যদি অবজার্ভ করতে পারে, হ্যাঁ, খুব একটা ভালো টপিক। ওকে, সেট রিলেশন অ্যান্ড ম্যাপিং অর ফাংশন, তাই তো। এখানে তোমার কনসেপ্ট না থাকলে তুমি ক্যালকুলাসের মানে কনসেপ্টগুলো ঠিকঠাক অবজার্ভ করতে পারবে না। অঙ্ক হয়তো তুমি ফর্মুলা দেখো, ম্যাথামেটিক্সটাকে এটা যদি ভুলভাবে রিপ্রেজেন্ট করা হয় যে ম্যাথামেটিক্স শুধুমাত্র একটা ক্যালকুলেটিভ সাবজেক্ট, এটা কিন্তু অবভিয়াসলি একটা ম্যাথামেটিক্সের মধ্যে একটা ক্যালকুলেশনের একটা ছোঁয়া অবশ্যই আছে, কিন্তু এটা কিন্তু শুধু ক্যালকুলেশন নয়। কে কত তাড়াতাড়ি ফার্স্ট ক্যালকুলেশন করতে পারে, বা কে কত যোগ করতে পারে, বিয়োগ করতে পারে, ভাগ করতে পারে, এটা কিন্তু ফ্যাক্ট নয়, এটা একটা থিওরিটিক্যাল বেস সাবজেক্ট। ক্লিয়ার? একটু হায়ার ম্যাথামেটিক্স যখনই পড়বে দেখবে শুধু থিওরি, আর থিওরিগুলোর একটা অবজারভেশন আছে, একটা পার্টিকুলার ওয়ে আছে, থিওরিটিক্যাল অ্যাসপেক্টস দিয়েই তুমি কিন্তু একটা প্রবলেমকে সলভ করতে পারো। তুমি একটা প্রবলেমকে সলভ করছো মানে কি, তার থিওরিটা ভালো করে জানো, এবং সেই থিওরিটিক্যাল অ্যাসপেক্টসে যে তার যে প্রপার ফর্মুলাগুলো এস্টাবলিশ করা আছে, সেই ফর্মুলাগুলো তুমি ইউজ করেই কিন্তু আলটিমেট অঙ্কটা সলভ করছো। ক্লিয়ার? অতএব এখানে থিওরিটা কিন্তু জানা খুবই ইম্পর্টেন্ট। মানে বেশিরভাগ ছেলেরা কি হয়, থিওরিটা ভালো করে বোঝে না, বই পড়ে না, শুধু কতগুলো বেসিক কতগুলো ফর্মুলা উপর অঙ্ক বেস করে চলে যায়, তো কতগুলো অঙ্ক প্র্যাকটিস করে তোমার পরীক্ষার হলে চলে যায়। এতে কিন্তু তারা ফেস করে যে নিউ প্রবলেম তাদের সামনে যখন আসে, তখন কিন্তু সে সেটাকে আর ভাবতে পারে না। সবাইকে আমি বলছি না, সবাই কিন্তু সেরকম করে না। ওকে, আমি প্রায় মানে মেজরিটি স্টুডেন্টের কথা বললাম, সেই জন্য দেখো মেজরিটি স্টুডেন্ট কিন্তু কোয়ালিফাই করতে পারে না, পারে কিন্তু ওই টপ 1% 2% ছেলেরা। ঠিক আছে, কারণ ডিটেলসে পড়তে হবে। বেশ, সেট থিওরি প্রথম যেটা জায়গাটা আছে। সেকেন্ড হচ্ছে অ্যালজেব্রা। অ্যালজেব্রাটা খুব ভাইটাল, খুব ভাইটাল, কারণ অ্যালজেব্রাটা তোমাকে শিখতেই হবে। অ্যালজেব্রার মধ্যে কি কি আছে আমি জাস্ট যেই মানে অ্যাসপেক্টসে বলছি। তো প্রথমে যদি অ্যালজেব্রাটা পড়তে হয়, প্রথমে আমি স্টার্ট করব কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার 1 নাম্বার। ওকে, সেকেন্ড আছে কোয়াড্রেটিক ইকুয়েশন অন কমপ্লেক্স নাম্বার, এখানে আমি একসাথে অ্যাড করে দিচ্ছি। কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্যাট মিনস তোমরা ক্লাস 10-এ যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা পড়েছো, এখানেও কিন্তু সেম কনসেপ্টটি পড়বে, কিন্তু সেখানে দেখবে একটা কমপ্লেক্স নোশনটা তোমাদেরকে স্কিপ করা হয়েছিল, যেহেতু তোমরা কমপ্লেক্স নাম্বার পড়োনি। তাহলে এখানে কমপ্লেক্স রিলেটেড হওয়ার পর কোয়াড্রেটিক ইকুয়েশনের যে তার সলভের টেকনিক, ওই যে রুটস এর রিলেশন, এই জায়গাগুলো নিয়ে আমরা ডিসকাস করব। নেক্সট যেটা আছে পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন। পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন, ওকে। আচ্ছা, তারপরে যেটা আছে বাইনোমিয়াল থিওরেম। বাইনোমিয়াল থিওরেম, এই পারমিউটেশন, কম্বিনেশন, বাইনোমিয়াল থিওরেম, এগুলো কিন্তু তোমার প্রবাবিলিটিতে কিন্তু
খুব অ্যাপ্লিকেশন, এর নিজস্ব একটা এর অ্যাপ্লিকেশন অঙ্ক দেয়, কিন্তু প্রবাবিলিটি তো এর খুব ইম্পর্টেন্ট রোল প্লে আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। তো সিকোয়েন্স অ্যান্ড সিরিজের মধ্যে এখানে কি আছে? অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন, মানে এপি জিপি। তো এখানেতে তোমার সিকোয়েন্স সিরিজের আলটিমেট মেন ফান্ডামেন্টাল বিষয়বস্তু কিন্তু এটা এটুকু পড়লে তোমার কিন্তু হবে না, তোমার একটু তোমাকে অ্যাডভান্স লেভেলে পড়তে হবে, সিরিজের সাম কি করে বের করতে হয়, হ্যাঁ, কনভার্জেন্সি টেস্টের ব্যাপারগুলো একটু অ্যাডভান্স লেভেলে পড়তে গেলে তোমাকে কিন্তু এগুলো জানতে হবে। ওকে, তাহলে আমার কমপ্লেক্স নাম্বার হলো, পারমিউটেশন কম্বিনেশন জানলাম, বাইনোমিয়াল থিওরেম জিনিসটা কি, আর তোমার সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। এরপর যেটা আছে সেটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। এটা হচ্ছে তোমার ক্লাস 11 এর সিলেবাস আছে, এটা হচ্ছে তোমার ক্লাস এতটা পর্যন্ত যেটা আছে ক্লাস 11। দেখো বোর্ডটাও তোমাদের কিন্তু এর সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যেটা আছে ধরো সাপোজ বলছি, তো অন্য কালার দিয়ে বোঝাই 12টাকে বোঝানোর জন্য। বিভিন্ন বোর্ডের কিন্তু ডিফারেন্স হতে পারে, সিলেবাসগুলো একটু ফলো রেখো। ম্যাট্রিক্স থিওরি বা ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। এখান থেকে মাস্ট কোশ্চেন দেবেই, কোশ্চেন প্রিভিয়াস ইয়ার তুমি অ্যানালিসিস করে দেখো, অবশ্যই কোশ্চেন এখান থেকে দেয়। ওকে, বেশ, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট খুব ভাইটাল জায়গা। আচ্ছা, এটা তোমার ক্লাস 12-এ আছে, ক্লাস 12-এর সিলেবাসে আছে। আর তোমার এই ইনইকুয়ালিটিস যে ক্লাস 11-এর আমি একটা স্কিপ করেছি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, এলপিপি। ওকে, তো এই জায়গাগুলো কিন্তু তোমার ইম্পর্টেন্ট জায়গা। আর ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন থিওরিটা আমি বললাম না, কারণ ওটা থিওরিটিক্যাল প্রুফ বেস, তো প্রুফ বেস অনলি ফর বোর্ডেই তোমার দেয়, যেই মেন্সে তার প্রুফ করতে দেয় না। তো জাস্ট মানে ম্যাক্সিমাম কি হয় সেখান থেকে ন্যাট মানে নিউমেরিক্যাল টাইপ কোশ্চেন তোমাদেরকে হয়তো দেয়। ম্যাক্সিমাম তোমার এমসিকিউ হয়, তাই না? এমসিকিউ মানে ভেবো না যে ওই তুক্কা মেরে 1 2 4 1 2 3 4 1 2 3 4 করে তুমি যে কোনো একটা করে দেবে, এটা কিন্তু মোটেও করো না, ঠিক আছে। প্রবাবিলিটি তো শেখো, জানো তো 4টের মধ্যে একটাই অপশন ঠিক হবে, তাহলে একটা অপশন ঠিক হওয়ার পসিবিলিটি কত? 1/4। তাহলে ভাবো তুমি যদি 10টা অঙ্ক এরকম তুক্কা মেরে করে দাও, তাহলে 1/4 ইন্টু 1/4 ইন্টু 1/4। এবারে তুমি ম্যাথামেটিক্সের স্টুডেন্ট, তুমি হিসাব করে দেখে নাও তোমার তুক্কা মেরে কতটা পসিবিলিটি, মানে তোমার অ্যান্সার ঠিক হওয়ার পসিবিলিটি আছে। ওকে, অর্থাৎ ওই যে তুক্কা মেরে লাগিয়ে দেবে, এই জিনিসগুলো কিন্তু মাথা থেকে ঝেড়ে ফেলো। করতে পারলে ভাই তুমি 10 থেকে 12টা করে আসো, একদম একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে করে এসো, ওই সব ওরকম করে আন্দাজ হবে না, ঠিক আছে। হয়তো লেগে গেল, কিন্তু কোনো ক্ষেত্রে 1 2টো হয়তো লেগে গেল, ঠিক আছে, কিন্তু এটাও ভাববে নেগেটিভ মার্কিং আছে, তুমি যেটা ঠিক করছো তার থেকে তোমার ভুল হওয়ার পসিবিলিটি বেশি হয়ে যাচ্ছে, নাম্বার কিন্তু তোমার সাবস্ট্রাক্ট হওয়ার পসিবিলিটি বেশি হয়ে যাবে। এটা তোমরা অনেক বড় হয়ে গেছো, জানো এইসব সম্বন্ধে আপনার বোঝাতে হওয়ার হবে না, আই থিঙ্ক, বুঝতে পারছি। অনেক ম্যাচিওর স্টুডেন্ট তোমরা, জয়েন্টের জন্য প্রিপারেশন করছো না, অবশ্যই তোমরা ম্যাচিওর। ওকে, বেশ, অ্যালজেব্রা পোর্শনটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে তোমার জিওমেট্রি। জিওমেট্রি, এই জিওমেট্রির দুটো পোর্শন আছে, একটা হচ্ছে তোমার 2D পার্ট, আর 2 নাম্বার যেটা আছে 3D পার্ট। 2D আর 3D, অবশ্যই এটা ইউক্লিডিয়ান জিওমেট্রি, এখানে আমরা যেটা পড়বো সবটাই ইউক্লিডিয়ান, ইউক্লিডিয়ান জিওমেট্রি। অ্যাকচুয়ালি ক্লাস 12 পর্যন্ত তোমার আপ টু গ্র্যাজুয়েশনের মধ্যে ইউক্লিড জিওমেট্রি আছে, এর হায়ার ক্লাসে তোমার একটা জিওমেট্রির অন্য পার্সপেক্টিভ আছে, সেটা নিয়ে আমি ডিসকাস করছি না। যখন যারা ইন্টারেস্টেড ম্যাথামেটিক্স নিয়ে পড়বে বা হায়ার স্টাডি করবে তখন সেটা তোমরা বুঝতে পারবে। তো বেসিক্যালি এখানে আমাদের কি কি জানতে হবে, বেসিক কনসেপ্ট ছোট থেকে শিখে আসছো। ওকে, তো এখানে যেটা মানে বেসিক ইন্ট্রোডাকশন টু 2D, ফার্স্ট যেটা বলতে হবে ইন্ট্রোডাকশন টু 2D, ইন্ট্রোডাকশন টু 2D। তারপর বলতে হবে তোমার স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন, আর এখানে পড়তে হবে সার্কেল, প্যারাবোলা, ইলিপস,
হাইপারবোলা। ওকে, তো এই গেল তোমার 2Dর পার্সপেক্টিভে। আর 3Dর কেসটা কি আমি বলি এখানেতে, একদম ইন্ট্রোডাকশনটা তো প্রথমে আছেই। আর যেখানে আছে স্ট্রেট লাইন ইন 3D, স্ট্রেট লাইন ইন 3D, আর সেকেন্ড যেটা আছে প্লেন। মাস্ট কোশ্চেন তো এখান থেকে দেবেই, অপরিষ্কার কথা। তুমি মানে প্রিভিয়াস ইয়ার ভালো করে অ্যানালাইসিস করে দেখো, বা এই বছরের যে যেই মেনের পরীক্ষা হয়েছে সেই কোশ্চেন ফলো করে দেখো, সেখান থেকে কোশ্চেন কতটা এসছে। প্লেন এবং স্ট্রেট লাইন থেকে অনেক কোশ্চেন দিয়েছে। ওকে, বেশ। আর নেক্সট যে পোর্শনটা আছে সেটা তোমার এর সাথে আমি অ্যাড করে দিতেই পারি, কিন্তু ওটা আমি আলাদাভাবে লিখছি ভেক্টর অ্যালজেব্রা। মানে ভেক্টর অ্যালজেব্রা তোমরা ফিজিক্সে পড়ে এসছো, হয়তো অনেকটাই তোমাদের সুবিধা হবে। সেটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা। সে ভেক্টরের অ্যালজেব্রা মানে এখানে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন। দ্যাট মিন্স তোমার ভেক্টরের অ্যাডিশন কিভাবে করতে হয়, ভেক্টর ডেফিনিশন কি, তার প্রপার্টিগুলো কি কি, এবং তার বিভিন্ন যে ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট এবং ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, স্কেলার ট্রিপল প্রোডাক্ট, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, রাইট। এই জায়গাগুলো সম্বন্ধে তোমাকে ভালো করে আমি একদম ক্লাসে যখন পড়াবো দেখবে ব্যাপারটা নিট অ্যান্ড ক্লিন ভাবে বুঝতে পারবে। হ্যাঁ, বেশ। ভেক্টর অ্যালজেব্রাটা কিন্তু খুব রোল প্লে করে জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে, ঠিক আছে, এবং বোর্ডের ক্ষেত্রেও। আচ্ছা, এরপরে যে সব থেকে ইম্পর্টেন্ট এবং ওয়েটফুল জায়গা যেটা, সেটা হচ্ছে তোমার ক্যালকুলাস। সবাই ক্যালকুলাসটাকে প্রথমে ডিসকাস করার চেষ্টা করে, কিন্তু আমি এটা একটু পরেই করলাম, কারণ এটা খুব একটা ভাইটাল জায়গা। 5 নাম্বার হচ্ছে তোমার ক্যালকুলাস। ক্যালকুলাসের দুটো পার্ট আছে, একটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ফার্স্ট অফ অল। আর সেকেন্ড যে পার্টটা আছে সেটা হচ্ছে তোমার ইন্টিগ্রাল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মধ্যে ফার্স্ট অফ অল ডিফারেন্সিয়েশন জিনিসটা কি, হঠাৎ আমরা ডিফারেন্সিয়েশন শিখতে যাবো কেন, কি সমস্যা আমার হলো। তো এখানেতে আমরা ডিফারেন্সিয়েশনে যেটা আমরা পড়বো, ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ, অনেক সময় এটাকে বলা হয় ডেরিভেটিভ। তার থিওরিটিক্যাল অ্যাসপেক্টস এবং জিওমেট্রিক্যাল তার ইন্টারপ্রিটেশনটা কি, সেটা আমি অবশ্যই পড়ানোর সময় বলবো। ওকে, তো এখানে প্রথমে যেটা পড়তে হবে 1 নাম্বার হচ্ছে লিমিট, মানে বেসিক কনসেপ্টস অফ লিমিট। 2 নাম্বার হচ্ছে কন্টিনিউটি, আর 3 নাম্বার তোমার ডিফারেন্সিয়াবিলিটি। ডিফারেন্সিয়াবিলিটি আর এর অ্যাপ্লিকেশন পার্ট আছে, যেটাকে আমি তোমার এখানেতে বলে দিচ্ছি। দিস ইজ 4 নাম্বার, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস। এখানে কি কি আছে অ্যাপ্লিকেশন, আমরা কি কি পড়বো। অ্যাপ্লিকেশন পড়তে হবে তোমার ম্যাক্সিমাম, মিনিমাম, ইনক্রিজিং, ডিক্রিজিং, মানে যেটাকে অনেক সময় মনোটোনিক্যালি ইনক্রিজিং, মনোটোনিক্যালি ডিক্রিজিং। আর এটা আছে ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল, ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল। ওকে, আর তোমার ডিফারেন্সিয়াল তোমার ইকুয়েশনটা আমি একটু অন্য টপিকে, আমি ওটা অন্য সাবপার্ট করে আমি ব্যাপারটা বোঝাচ্ছি। এরপরে আসি ইন্টিগ্রাল ক্যালকুলাসের ক্ষেত্রে। ইন্টিগ্রাল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে তোমার যেটা প্রথমেই যেটা শিখতে হবে, বেসিক কনসেপ্ট অফ ইন্টিগ্রেশন। এখানে তোমাদের যেটা আছে ক্লাস 12 সিলেবাসে, অনলি ফর নিউটনিয়ান ইন্টিগ্রেশন, ঠিক আছে। তো ব্রিফলি এখানে ডিসকাশন করা হবে যে একটা ফাংশনের ইন্টিগ্রেবল কখন হবে এবং ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় তার প্রসেস। তো ইন্টিগ্রেশন অনেক পার্ট আছে, ডেফিনেট ইন্টিগ্রেশন আছে, ইনডেফিনেট ইন্টিগ্রেশন আছে, ডেফিনাইট
প্রথম ডেফিনেটে আমরা পড়বো না, প্রথমে ইনডেফিনেটে আমরা পড়বো। তার বিভিন্ন রুল আছে, সেই ফর্মুলাগুলো আমাকে জানতে হবে, ডেফিনেট ইন্টিগ্রাল, ইনডেফিনেট ইন্টিগ্রাল। আর এর অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন অফ ডেফিনেট ইন্টিগ্রালের অ্যাপ্লিকেশন আছে, যেটাকে আমরা বলি এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ। এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ, রাইট? ওকে। তো এরপর তোমাদের একটা যে পোর্শনটা আমি আলাদা করে বলছি, একসাথে বলা যেত, যেহেতু ক্যালকুলাসটা আমরা শিখে নিলাম, এবারে ক্যালকুলাসের আমরা অ্যাপ্লিকেশন এখানে তো করলাম, এখানে অ্যাপ্লিকেশন পার্টটা আমি বললাম। তো এর ওয়েটেজ কিন্তু হিউজ। 5 নাম্বার ক্যালকুলাসের ওয়েটেজ কিন্তু বোর্ড বলো এবং তোমার জয়েন্ট এন্ট্রান্স বলো, প্রত্যেকটারই কিন্তু ওয়েটেজ কিন্তু অনেকটাই থাকে। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটাকে আমরা বলি ওডি, তোমাদের সিলেবাসে অনলি ফর ওডি আছে, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন নেই। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তো এখানে আমরা কি কি শিখবো? একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি করে ফর্ম করতে হয়, একটা ইকুয়েশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি করে ফর্ম করতে হয় ফার্স্ট অফ অল শিখতে হবে। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার বলতে কি বোঝায়, ডিগ্রি বলতে কি বোঝায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা কিভাবে সলভ করব, সেটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি হলে কিভাবে সলভ করতে হয়, একটা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি করে সলভ করতে হয়, একটা লিনিয়ার ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়। হ্যাঁ, বিভিন্ন এখানে সুবিধাটা কি, এখানে প্রসেস শিখবে, একটা করে প্রসেস, এবং সেই রিলেটেড তুমি অঙ্ক প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে তোমার কাছে এটা অনেকটা মানে খুব ইজি, এই জায়গা থেকে তুমি প্র্যাকটিস করলে অঙ্কগুলো তুমি থিওরিগুলো যদি ঠিকঠাক করে বুঝতে পারো এবং প্রসেসগুলো ঠিক মাথায় রাখতে পারো, তাহলে অটোমেটিক অঙ্কগুলো তুমি করতে পারবে, ঠিক আছে? তো এই ওভারঅল এখানে তো আমি ক্যালকুলাসটাকে আমি বললাম, আরো যদি কোনো কিছু আমার স্কিপ হয়ে যায় পড়ানোর সময় অবভিয়াসলি আমি বলে দেবো, ঠিক আছে? বেশ, নেক্সট আমরা কি কি জানলাম সিলেবাসটা। প্রথমে হচ্ছে সেট থিওরি, তারপরে হচ্ছে তোমার সেট থিওরির মধ্যে কি কি আছে, বেসিক সেটস মানে তোমার সেটের ডেফিনেশন, তার প্রপার্টি এবং তার যে অপারেশন, সেট অপারেশন মানে ইউনিয়ন, ইন্টারসেকশন, এবং তার যে আরো সেট রিলেটেড যে আমি পড়ালেই ব্যাপারগুলো বুঝতে পারবে, এই পোর্শনটা আছে রিলেশন অ্যান্ড ফাংশন, তারপরে অ্যালজেব্রা, জিওমেট্রি আর ক্যালকুলাস, আর লাস্টলি যে পোর্শনটা আমি বলবো সেটা হচ্ছে প্রবাবিলিটি থিওরি। 6 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে প্রবাবিলিটি থিওরি। আমি স্ট্যাটিস্টিক্সকে এখানে ইনক্লুড করলাম না, কারণ স্ট্যাটিস্টিক্সের একটা ইন্ট্রোডাকশন তুমি মনে রাখবে, কিন্তু স্ট্যাটিস্টিক্সের কোশ্চেন রেট তুমি দেখবে প্রিভিয়াস ইয়ার গেটে খুব রেয়ার। আমি পড়িয়ে দেবো, আমি পড়তে মানা করছি এরকম বুঝতে। দেখো ওভারঅল আমি এখানে বলতে চাইছি, ওভারঅল তুমি গোটা সিলেবাসটা তুমি পড়লে আলটিমেট তুমি, আমি ত্রিকোণমিতিটা দেখো আমি বাদ দিয়েছি, এটা নয় যে ত্রিকোণমিতি তোমার কোশ্চেন আসবে না, ত্রিকোণমিতি কিন্তু তোমার শিখতে হবে, ঠিক আছে? শিখতে হবে অবশ্যই, তার রেজাল্ট জানতে হবে, না হলে তুমি অঙ্কগুলো অ্যাপ্রোচ করতে পারবে না। কারণ ত্রিকোণমিতির ম্যাক্সিমাম যে মানে ফর্মুলাগুলো সেগুলো কিন্তু আমার এই প্রত্যেকটা পোর্শন পড়তে গেলে আমার কিন্তু ইউজ আছে, ঠিক আছে? কিন্তু ত্রিকোণমিতিটাকে আমি কেন এখান থেকে আমি আইসোলেট করলাম, কারণ ত্রিকোণমিতি একটা ক্যালকুলেটিভ পার্ট, মানে বলছি না বাকিগুলো ক্যালকুলেটিভ পার্ট নয়, বাকিগুলো অবভিয়াসলি ক্যালকুলেটিভ পার্ট থাকবে, থিওরিটিক্যাল পার্টও আছে, কিন্তু ত্রিকোণমিতির কোশ্চেনগুলো এত লেন্দি দেয়, সেখানে একটা মানে পরীক্ষার হলেতে, এটা আমার সাজেশন বলতে পারো, যে পরীক্ষার হলেতে অত বড় কোশ্চেনটা করতে যে তুমি যদি কোনো কারণে যদি ক্যালকুলেশনে ভুল করে দাও, ব্যাস হয়ে গেল, মাথা খারাপ, ঠিক আছে? অতএব বি কেয়ারফুল। আমি তোমাদের স্টুডেন্টের মানে মাইন্ডের কন্ডিশনটা আমি বুঝেই কিন্তু ব্যাপারটা বলছি। অনেক ছেলে সেটা তো যদি ট্যাকেল করতে পারে, ইউ ক্যান প্রসিড, তুমি সেটা অবশ্যই করতে পারো, আমি এখানে না বলছি না, কিন্তু আমি বলবো কতগুলো সিলেক্টিভ জায়গা তুমি চুজ করো যেখানটা তুমি মনে করো নিজেকে পাওয়ারফুল মনে হচ্ছে, মানে এই জায়গাটা খুব এমন টপিকে চুজ করো না যেটার ওয়েটেজ তুমি স্যার আমি ক্যালকুলাসটা বাদ দিয়ে দেবো, এটা কিন্তু মোটেও করো না। অনেক ছেলেরা করে, আমাকে বলে স্যার আমার ক্যালকুলাসটা পছন্দ হচ্ছে না, আমি ক্যালকুলাসটা বাদ দিয়ে দেবো, আমার জিওমেট্রি ভালো হয়েছে জিওমেট্রি বাদ দিয়ে দেবো। এইভাবে নিজে পাকামো করে কোনো জিনিস সিলেক্ট মানে মানে সেগুলোকে আইসোলেট করো না। হ্যাঁ, মানে তুমি 10 সালের কোশ্চেন ঘাঁটো, প্রিভিয়াস ইয়ারগুলো ভালো করে অ্যানালিসিস করে দেখো, মানে ওয়েটেজটা কোথা থেকে আসছে, এবং সেই জায়গাগুলোকে শেখার চেষ্টা করো। মানুষই পারবে ভাই, মানুষ চেষ্টা করলে অবশ্যই পারবে। অর্থাৎ তুমি যদি চেষ্টা করো, তোমার মধ্যে সেই পোটেনশিয়াল, তুমি যদি পজিটিভ ভাবো তোমার পজিটিভ হবে, যদি নেগেটিভ ভাবো তোমার মধ্যে নেগেটিভটাই ইনক্রিজ করবে। অর্থাৎ বি কেয়ারফুল। একটা এন্ট্রান্স লেভেল তুমি পরীক্ষা দিতে যাচ্ছ মানে সেখানে তোমার ম্যাচুরিটি দেখাতে হবে, ঠিক আছে? তো
তোমার মধ্যে সেই গেইনটাকে তোমাকে আনতে হবে যে আমি পারবো। সেই কনফিডেন্সের সহিত তোমাকে কিন্তু হার্ড ওয়ার্ক করতে হবে, বুঝা গেছে? হার্ড ওয়ার্ক করলেই দেখবে তুমি এক ঠিক জায়গায় পৌঁছে যাবে। ক্লিয়ার? বেশ, তাহলে এই হলো তোমার টোটাল তোমার সিলেবাস পার্সপেক্টিভে আমার আলোচনা। তো অনেকটাই আমি এখানে তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এবং এর ওয়েটেজ কি, ওয়েটেজটাও তোমরা অবভিয়াসলি তোমরা জানো যে কোন চ্যাপ্টারে কিভাবে কি ওয়েটেজ থাকে। তোমরা প্রিভিয়াস ইয়ার যেহেতু তোমরা পরীক্ষার পারপাসে বসতে চলেছে, তোমরা এটা জানো না, সেটা আমার বলাটা মানে অতটা ঠিক মানে ঠিকঠাক হবে না। তোমরা অবভিয়াসলি সেই জিনিসগুলো জানো। হ্যাঁ, যদি না জানো সেটা কোনো সমস্যা নেই, তুমি ইন্টারনেট সার্চ করলে সেগুলো পেয়ে যাবে। ওটা নিয়ে আমি কিছু আর বারবার ধরে তোমাদের বলতে চাইছি না। তো এরপর আমি পড়াশোনা রিলেটেড একটু জায়গাতে আমি আসি। তো আজকে যেহেতু আমি সিলেবাসটা নিয়ে আমি ডিসকাস করলাম, এটা বেসিক সেট থিওরি কনসেপ্ট নিয়ে আমি স্টার্ট করছি। দেখো, সেট থিওরি, দেখো ফার্স্ট অফ অল ডেফিনেশন। সেট বলতে আমরা কি বুঝি সেটাকে আমরা একটু ডিফাইন করি। হোয়াট ইজ সেট? ডেফিনেশন জানাগুলো কিন্তু খুব তোমার ইম্পর্টেন্ট, কারণ তুমি যে জায়গাটা পড়ছো তার যদি তুমি ডেফিনেশনটাই না জানো, সেই রিলেটেড তুমি কিছু ফর্মুলা শিখলে যে তার অ্যাপ্লিকেশন করতে শুরু করে দেবে। মানে তুমি অঙ্কগুলো করবে কিন্তু যন্ত্রের মতো, মানে তুমি ভিজুয়ালাইজ করছো। তোমাকে হয়তো একটা কাজ করতে দেওয়া হলো, তুমি কাজটার তুমি কি করছো, হ্যাঁ, কাজটার মানে তার এফেক্ট কি, তার সমাজে কি এফেক্ট ফেলবে না ফেলবে, তুমি সেটা কিছু তার সম্বন্ধে তুমি হ্যাবিচুয়েট নাও। তাহলে সেই কাজটা করে তুমি সেই যন্ত্রচালিত সেই এআই এর মতো হয়ে যাচ্ছে ব্যাপারটা, না না? মানে এআই আর মানুষের মধ্যে ডিফারেন্সটা কি? যতই এআই চলে আসুক, যতই সমস্ত কিছু চলে আসুক, কিন্তু একটা ক্রিয়েটিভিটির আলাদাই একটা আলাদাই দাম। এটা কোনোদিন এখন যদি সমস্ত ছেলেমেয়েরা ভাবছে যে স্যার সব তো এআই করে দিচ্ছে, তাহলে আমাদের স্যার আর পড়াশোনা করে কি হবে? ভাই একটা কথা আমি বারবার বলি, এআইটাকে সেট আপ করা হচ্ছে, একটা প্রোগ্রামিং করা হচ্ছে, ওকে বানানো হচ্ছে, একটা মানুষই বানাচ্ছে। কিন্তু যে মানুষ বানাচ্ছে সে কিন্তু পড়াশোনা করেই বানাচ্ছে, বুঝতে পেরেছো? সে কিন্তু পড়াশোনা করেই পারছে, কিন্তু ওকে এমনভাবে একটা সেট আপ দেওয়া হচ্ছে সে সেই কাজটাই করতে পারবে। ওর বাইরে কিন্তু তার চিন্তা ভাবনা করা, ইমাজিনেশন পাওয়ার, ক্রিয়েটিভিটি কিচ্ছু নেই, যেটা একটা হিউম্যান বডির মধ্যে বা আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এবং মানুষের মধ্যে আছে। নতুন কিছু চিন্তা ভাবনা করা, ক্রিয়েটিভ। ক্লিয়ার? অতএব এই জিনিসটা কিন্তু কখনোই কিন্তু অবলুপ্ত হবে না, বি কেয়ারফুল। ঠিক আছে? অতএব সবসময় নেগেটিভ ভাববে না, পড়াশোনাটাকে একটু পজিটিভলি ব্যাপারটা ভাববে। ঠিক আছে? অবশ্যই স্মার্ট আমার এখন যুগ এসছে, আমাকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, কিন্তু তা বলে এটা নয় যে আমার পড়াশোনা না করে অনেক কিছুই আমি করে দিতে পারবো। ঠিক আছে? পড়াশোনাটা বেসিক নিডস, তোমাকে পড়তেই হবে। বেসিক নিডস তোমাকে সেই জায়গাটা তুমি এনরিচ করতে গেলে তোমাকে কিন্তু পড়াশোনাটা জানতে হবে। ঠিক আছে? বেশ, আচ্ছা আমি জ্ঞানের কথা বলছি না, অনেক ইউটিউব ঘাঁটলে তুমি জ্ঞানের কথা পেয়ে যাবে। আমার তো মেন এখানেতে অঙ্ক নিয়ে পড়াশোনা করানোর ব্যাপার, কিন্তু আমার অঙ্ক নিয়ে পড়াতে গেলে মাঝে মাঝে একটু করে মোটিভেশন দিতে হয়, কারণ ছেলেরা অনেকটাই ডিস্ট্র্যাক্ট হয়ে যায় এবং ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যখন প্রবলেমগুলো তারা করতে পারে না, নিজে নিজে সমস্যা হয়ে যায়, তখন তখন নিজের মধ্যে একটা নেগেটিভিটি চলে আসে। ওই জন্যই আমি তোমাদেরকে বারবার এই কথাগুলো বলছি। তো যাই হোক, আমি সেটের ডেফিনেশন। তো হোয়াট ইজ দ্য সেট? সেট মিনস হচ্ছে a well-defined collection of distinct objects or elements. Well-defined collection of distinct objects or element. এখানে দেখো দুটো কথা তোমাদের কাছে নতুন লাগতে পারে, একটা হচ্ছে ওয়েল ডিফাইন্ডনেস, একটা ডিস্টিংক্ট অবজেক্ট। তো মানে বা এলিমেন্ট বা মেম্বার তুমি যাই সবই ব্যাপারটা মাইন্ডটা বোঝো। এরপরে আসি ওয়েল ডিফাইন্ডনেস। ব্যাপারটা কি? ওয়েল ডিফাইন্ড মিনস is a rule. Well-defined means rule that assign any element either belongs to that set or does not belongs to that set. মানে কি বললাম? well-defined মানে হচ্ছে একটা রুল, যে রুলের মাধ্যমে একটা মেম্বার বা একটা এলিমেন্ট একটা সেটের মধ্যে বিলং করবে অথবা করবে না। এই যে একটা রুল আমি ডিফাইন করে দিচ্ছি, এটাকেই বলা হচ্ছে ওয়েল ডিফাইন্ডনেস। মানে স্যার এই জিনিসটা কিরকম হলো ব্যাপারটা? ধরো আমি সাপোজ বলছি, তোমরা ক্লাস 12 এর স্টুডেন্ট বা 11 এর স্টুডেন্ট বা জয়েন্টের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ। তাহলে দেখো পৃথিবীতে অনেক স্টুডেন্ট আছে, সবাই কি জয়েন্টের জন্য প্রিপারেশন নিচ্ছে না? যারা জয়েন্টের জন্য প্রিপারেশন নিচ্ছে তারা এই জয়েন্ট
রিলেটেড যে তার যে ডোমেন আছে তারা ধরো ওই যে আমাদের এনটি এর যে সার্ভারে তারা ফর্ম ফিল আপ করবে, তাই তো? যারা জয়েন্ট নিয়ে পড়াশোনা করছে না তারা ফর্ম ফিল আপ করবে না, তাই না? তারপরে দেখো এই যে জয়েন্ট দেবে বলে এনটিএস সার্ভারে কিন্তু তারা ফর্মটা ফিল আপ করছে, তারা একটা রুলের মাধ্যমে তারা বিলং করছে, একটা মানে তার এই সার্কেলটাকে ডিফাইন করা হচ্ছে। আর যারা করবে না তার মানে এই যে এই সার্কেলের মধ্যে কে থাকবে আর কে থাকবে না সেটা একটা রুল ডিফাইন করে দিচ্ছে। দিস ইজ কল্ড ওয়েল ডিফাইন্ডনেস। দ্যাট মিনস ম্যাথামেটিক্যালি তুমি যদি ব্যাপারটা বুঝতে যাও, একটা এলিমেন্ট ধরো সাপোজ এ, আর এ যদি একটা সেট ধরি, তাহলে এ সেটকে আমরা একটা এলিমেন্ট একটা সেটের মধ্যে আছে এটাকে আমরা বোঝাই এক্স বিলংস টু এ, দিস সাইন ইজ বিলংস টু। আর যদি ধরো আমি একটা ওয়াই একটা মেম্বার নিলাম, ওয়াই ডাজ নট বিলংস টু এ, দ্যাট মিনস সেটাকে আমরা বলি ওয়াই ডাজ নট বিলংস টু এ। তাহলে এই যে রুল, যে রুলের মাধ্যমে একটা মেম্বার একটা সেটের মধ্যে থাকছে অথবা থাকছে না, সেই রুলটাকে আমরা বলি ওয়েল ডিফাইন্ডনেস। আর ডিস্টিংক্ট কথার মানে হচ্ছে ডিফারেন্ট, মানে সেটের মধ্যে কোনো রিপিটেশন মেম্বার থাকবে না, সেটের মধ্যে কোনো রিপিটেশন অ্যালাউ নেই, সব ডিস্টিংক্ট থাকবে। তাহলে এখানে একটা জিনিস দেখো, সেটকে আমরা বেসিক্যালি ক্যাপিটাল লেটারে ইউজ করি, সরি, তাহলে সেটের নোটেশনটা কি হবে? নোটেশন অফ এ সেট, নোটেশন হচ্ছে ক্যাপিটাল লেটার্স, ক্যাপিটাল লেটার্স। দ্যাট মিনস তুমি এ বি এম এক্স ওয়াই জেড যা খুশি তুমি দিতে পারো, মানে ক্যাপিটাল লেটারে আমরা সেটকে ইউজ করব উইথ সেকেন্ড ব্র্যাকেট, এবং সেটকে রিপ্রেজেন্ট করা হয় রিপ্রেজেন্টেশন অফ সেট। এটা আমরা দুটো প্রসেসে করি, একটা হচ্ছে তোমার রস্টার ফর্ম আর সেট বিল্ডার ফর্ম। সেট বিল্ডার ফর্ম আর একটা রস্টার বা ট্যাবুলার ফর্ম। এই দুটো মেথডে কিন্তু আমরা সেটকে আমরা রিপ্রেজেন্ট করি। ওকে, তাহলে সেট ধরো আমি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এই একটা আমি সেট ডিফাইন করলাম, সেটকে আমরা উইথ সেকেন্ড ব্র্যাকেট, রস্টার ফর্ম মানে সেকেন্ড উইথ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি কমা কমা দিয়ে লিখবো। ধরো আমি সেট লিখছি, ধরো বললাম এ ই আই ও ইউ, এই যে সেটটা লিখলাম দিস ইজ রস্টার ফর্ম, মানে একটা যে দেখো এ ই আই ও ইউ, দেখো এখানে 5খানা মেম্বার নিয়েছি, 5খানায় কিন্তু আলাদা। এখানে এই সেটটাকে দেখো আমি যদি সেট বিল্ডার ফর্মে লিখি, তাহলে সেটাকে কিভাবে লিখবো? এক্স such that, sorry, x such that x is the collection of, sorry, collection of all vowel in English alphabet. ইংলিশ অ্যালফাবেট। তার মানে এই যে দেখো আমি ডেসক্রাইব ফর্মে লিখলাম, এটা মানে কিন্তু এই আই ও ইউ, সেটাকে আমরা একটা সেটকে এইভাবে রিপ্রেজেন্ট করলাম, ঠিক আছে? আচ্ছা, ধরো তুমি গাদা গাদা এক্সাম্পল দিতে পারো। ধরো আমি তোমাকে একটা বি একটা সেট ডিফাইন করলাম, 1 নাম্বার এটা বললাম এক্সাম্পল। তুমি বললে বি একটা সেট ডিফাইন করছো, বললে যে এক্স সাচ দ্যাট এক্স ইজ প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার। তার মানে দেখো এখানে আমি বললাম প্রাইম নাম্বার, তার মানে হচ্ছে 2 3 5 7 and ডট 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 ডট, দিস ইজ এ সেট, ক্লিয়ার? আচ্ছা, তুমি বলে কালেকশন অফ অল রিভার ইন আওয়ার কান্ট্রি ইজ এ সেট, রাইট? তো আমি বলি কালেকশন অফ অল লার্জেস্ট রিভার, দিস ইজ নট এ সেট। কিন্তু তোমাকে ডিফাইন করা নেই। তোমাকে যদি বলা হয় কালেকশন অফ অল টল স্টুডেন্ট ইন ইউর ক্লাস, কি করে বলবে? কত মানে তার লেন্থটা কতটা, হাইট কতটা হলে সেটাকে তুমি টল বলবে? সো দিস ইজ নট এ সেট, রাইট? তো বলে কালেকশন অফ অল বুকস ইন ইউর স্কুল লাইব্রেরি, দিস ইজ নট এ সেট, বিকজ ওয়ান বুক ক্যান বি রিপিটেড, মানে একটা বুক সেখানে রিপিটেশন থাকতেই পারে, 5টা 10টা 100টা থাকতেই পারে, তাহলে ওখানে এই যে রিপিটেশন থাকছে অতএব এটা সেট নয়। বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে সেট জিনিসটা কি সেটা ভালো করে বুঝলে, একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট সাবজেক্টস, সেটের মধ্যে কোনো একটা মেম্বার বিলং করছে সেটার জন্য আমরা বোঝাই এক্স বিলংস টু দিস, আর যদি বিলং না করে তাহলে ডাজ নট বিলংস টু। সেটকে আমরা বেসিক্যালি ক্যাপিটাল লেটারে ইউজ করি, ওকে?
আর রিপ্রেজেন্ট করি দুটো মেথডে, একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম, একটা হচ্ছে তোমার রস্টার ফর্ম। আর এক্সাম্পল তুমি গাদা করতে পারো, সেট অফ অল পজিটিভ ইন্টিজার, সেট অফ অল নেগেটিভ ইন্টিজার, রাইট। তারপরে তুমি কনসোনেন্টের সেট নিলে, ওকে। তাহলে ধরো আমি একটা সেট বলছি, ধরো আমি সাপোজ বললাম সি একটা সেট নিলাম, বললাম এক্স সাচ দ্যাট এক্স ইজ দ্য ডিভাইজার অফ 12, 12 এর ডিভাইজার। 12 এর ডিভাইজার গুলো কি কি হবে? দেখো 12 এর ডিভাইজার মানে হচ্ছে 1 2 3 4 6 and 12, this is a set। দেখো প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু দেখো ওয়েল ডিফাইন্ড এন্ড ডিস্টিংক্ট, ওয়েল ডিফাইন্ড এন্ড ডিস্টিংক্ট, ক্লিয়ার? ওকে, আচ্ছা 4 নাম্বার দেখো একটা আমি এক্সাম্পল দিচ্ছি। ধরো নিজে নিজে এরকম ক্রিয়েট করতে পারবে, মানে তুমি যদি জিনিসটা ঠিকঠাক করে বুঝতে পারো তাহলে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে নিজেই তুমি সেটাকে বানাতে পারবে। ধরো তোমাকে আমি বললাম ডি একটা সেট ডিফাইন করছি, x such that x is x is perfect square number, perfect square number। অবভিয়াসলি তুমি ব্যাপারটা বুঝতে পারছো যে পারফেক্ট স্কোয়ার নাম্বারগুলো তুমি নিয়ে যদি একটা সেট বানাও তাহলে সেটা হচ্ছে তোমার একটা সেট দাঁড়াবে, তাই না? বেশ, ঠিক আছে। তাহলে সেটের ডেফিনেশন বুঝতে পারলে সেট জিনিসটা কি তার এক্সাম্পল আই থিঙ্ক তুমি বুঝতে পারছো। এরকম তুমি গাদা গাদা সেট তুমি বানাতে পারবে, কনস্ট্রাক্ট করতে পারবে, কোনো সমস্যা নেই। এরপরে আসি যে একটা এই যে সেটের যে আমি রিপ্রেজেন্টেশন এখানে করলাম, এরপরে সেটের টাইপ মানে একটা সেটের এখানে একটা জিনিস ভালো করে দেখো, কতগুলো স্পেশাল নোটেশন এখানে তো আমি জানবো, যেটা হচ্ছে দেখো সাম স্পেশাল নোটেশন যেটা আমার অঙ্কেতে আমার খুব কাজে লাগবে, বিশেষ করে ক্যালকুলাস বা যে কোনো পারপাসে তুমি করতে গেলে সেটা কাজে লাগবে। ফার্স্ট হচ্ছে ন্যাচারাল নাম্বার, এটাকে আমরা বোল্ড এন বলি। বোল্ড এন হচ্ছে অ্যাকচুয়ালি বা স্ক্রিপ্ট এন যেটাকে বলা হচ্ছে, এটা মানে হচ্ছে 1 2 3 4 অ্যান্ড ডট ডট ডট। এইটাকে বলা হয় সেট অফ অল ন্যাচারাল নাম্বার, অল ন্যাচারাল নাম্বার। এক নাম্বার। 2 নাম্বার, হোল নাম্বারটা ডিফাইন আমি করছি না, জাস্ট ন্যাচারাল নাম্বারের সাথে তুমি যদি জিরোটাকে ইনক্লুড করে দাও, দিস ইজ কল্ড হোল নাম্বার, রাইট। ন্যাচারাল নাম্বারের সাথে তুমি যদি ন্যাচারাল নাম্বারের সাথে তুমি যদি জাস্ট জিরোটাকে ইনক্লুড করে দাও তাহলে সেটা হয়ে যাবে হোল নাম্বার। ওটাকে আমি আর বলছি না, ডিরেক্টলি তারপরে আসছি জেড। এটা মনে হচ্ছে 0 +-1 +-2 ডট 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 দিস। এটা হচ্ছে তোমার সেট অফ অল ইন্টিজার্স, সেট অফ অল ইন্টিজার্স, সেট অফ অল ইন্টিজার্স। থার্ড যেটা আছে তোমার কিউ, এটা মানে হচ্ছে রেশনাল নাম্বার, সেট অফ অল রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারের ডেফিনেশন কি? যে এ নাম্বার ক্যান বি এক্সপ্রেসড ইন দিস ফর্ম p by q where q not equal to 0 and pq belongs to z মানে ইন্টিজার। এর সাথে আরেকটা কন্ডিশন এখানে দিয়ে দেওয়া হয়, p and q are co-prime to each other, that means gcd of p, q equal to হচ্ছে 1। gcd of p, q কে আমরা নোটেশনে লিখি ফার্স্ট ব্র্যাকেট, রাইট। আমি ইন্টারভেল যখন পড়াবো, দেবে যখন আমি লিমিট পড়াবো, লিমিটের যে কনসেপ্ট যখন আমি পড়াবো তোমাদের ইন্ট্রোডাকশন টু লিমিট, সেখানে দেখবে আমি ইন্টারভেলের কনসেপ্টটা তোমাদের বলবো, কারণ সেখানে আমাকে লিমিট পড়তে গেলে তার বেসিক কতগুলো টার্মিনোলজি সম্বন্ধে আমাকে জানতে হবে। দেখো আমার অ্যাসপেক্টস হচ্ছে থিওরিটিক্যাল অ্যাসপেক্টস তোমাদেরকে ভালো করে বোঝানো, এবং আমি শুধু এখানে তোমাদেরকে কতগুলো কঠিন কঠিন অঙ্ক করিয়ে দেবো সেরকম ব্যাপারটা নয়। আমার মেন মানে এখানে যে আমার মেন উদ্দেশ্য তোমাদের থিওরিটিক্যাল অ্যাসপেক্টসটাকে ভালো করে তোমাদের কাছে এনরিচ করা, এবং নিজেই প্রবলেম একটা থিওরি ভালো বোঝার পরে সেই ফর্মুলাটা নিজে অ্যাপ্লাই করতে শেখো। একটা প্রবলেমকে নিজে ভাবতে, আমি একটা প্রবলেম করে দিলাম, এতে তোমার লাভ কিছু হবে না, হয়তো তুমি সেটা স্কেচ করবে, তার প্রসেসটা তুমি বুঝতে পারবে, কিন্তু আলটিমেট একটা অঙ্ক আমি করে দিলে যে মানে ফিলিংসটা আসবে, তুমি যদি নিজে ভেবে সেই অঙ্কটা তুমি চিন্তা ভাবনা করো, টাইম লাগুক, দেখবে তার মধ্যে একটা আলাদাই মজা আছে, ঠিক আছে। অতএব এই জিনিসটা কিন্তু মাথায় রাখো, বেশ। আর এমনি তুমি যে বই
বই তুমি যে কোনো টেক্সট বই ভালো করে একটা ফলো করো, এবং তার প্রথমত আমি বলবো আমার যারা একদম মানে একদম তারা নিউ অ্যাডমিশন নিয়েছো 11-12-এ, তাদেরকে আমি বারবার বলবো তোমার হাতের কাছে একটা স্ট্যান্ডার্ড একটা টেক্সট বই রেখো, এবং সেই টেক্সট বইটাকে ফার্স্ট অফ অল প্রত্যেকটা থিওরি পোর্শন ভালো করে পড়ে তার এক্সারসাইজগুলো সলভ করার চেষ্টা করো। যে কোনো একটা বইয়ের এক্সারসাইজ তুমি যদি সলভ করো, যে কোনো একটা বই, সে এস এন দে হতে পারে, আর ডি শর্মা হতে পারে, আর এস আগরওয়াল হতে পারে, হ্যাঁ, বিভিন্ন আরো যে মানে রিলেটেড বই আছে, দেখো থিওরিটিক্যাল অ্যাসপেক্টস ম্যাক্স টু ম্যাক্স প্রত্যেকটা বইয়েরই সেমই লেখা। আমি স্ট্যান্ডার্ড বইকে আমি ফলো করতে বলছি এই কারণেই, কারণ স্ট্যান্ডার্ড অথারের বই পড়লে তোমার এটুকু কনফিডেন্ট থাকবে যে আমি কিছু ভুল পড়ছি না। ঠিক আছে, মানে আমি এটা বলছি না যে এই অথার ছাড়া বাকি অথারের বইগুলো কিন্তু ভুল হতে পারে, সেটা আমি বলছি না, কিন্তু অনেক মানে কন্ট্রাডিক্টরি ব্যাপার চলে আসে, অনেক ধরনের কন্ট্রোভার্সি ডেফিনেশন আমরা পেয়ে থাকি অনেক বইতে। তো সেগুলোকে আমাকে শিফট করাটাই আমার বেটার, আমার তত কন্ট্রোভার্সিতে যে লাভ নেই, আমার মেন শেখাটা মেন উদ্দেশ্য। সেই জন্য আমি স্ট্যান্ডার্ড অথারের বইগুলো আমি পড়ে ব্যাপারগুলো জেনে নেবো, বুঝে নেবো। ঠিক আছে, তো এরপরে যেটা কাজ হচ্ছে, যে কোনো তুমি একটা বেসিক বইকে ফলো করো, শর্ট এক্সারসাইজগুলো করো। দেখো প্রথমে যদি হার্ড দিয়ে শুরু করতে যাও, তাহলে কিন্তু তোমার মধ্যে কনফিডেন্সটা ডাউন হয়ে যাবে, তোমার একটা মনের মধ্যে ভয় চলে আসবে, তখন তুমি বলবে আর আমাদের হবে না। সেই জন্য প্রথমেই আমি বলছি একটা বেসিক তোমার বেসটাকে ক্লিয়ার করো, স্ট্রং করো আস্তে আস্তে বেসিক থেকে শুরু করে। তারপর দেখবে তোমার ফাউন্ডেশনটা স্ট্রং হয়ে গেলে অটোমেটিক তোমার মধ্যে দেখবে হায়ার প্রবলেম সলভ করার মধ্যে এবিলিটি তৈরি হতে বাধ্য। সবটাই প্র্যাকটিস, ডিসিপ্লিন আর প্র্যাকটিস। তুমি যদি ডিসিপ্লিনের সাথে সাথে নিজেকে প্র্যাকটিসের মধ্যে সেটাকে ওভারকাম করতে পারো। আর আরেকটা জিনিস বলি, শুধু নতুন জিনিস পড়লেই হবে না, নতুন জিনিস জানলেই হবে না, যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিভিশন। 11-12 এতদিন পর্যন্ত মাধ্যমিকে চড়ি চড়ি বই পড়ে এসছো, একটা বইকে 1000 বার 10 বার, সরি 1000 বার নয়, 10 বার 20 বার করে ধরো একটা অঙ্কে প্র্যাকটিস করেছো, দেখ মুখস্থ হয়ে গেছে, পরীক্ষা তারপরে ওই অঙ্কটাই পড়েছে। কিন্তু যেই বাবা ওখানে তো ওইভাবে নয়, যেই তুমি 1000টা বই পড়বে, দেখবে একটা বই হয়তো কাকতালি ভাবে মিলে যেতে পারে, কিন্তু সব অঙ্ক কমন আসবে না, টাইপ সেম আসতে হবে। অতএব তোমাকে কিন্তু এখানে ক্রিয়েটিভ জিনিসটা আনতে হবে, আর সেটা আসবে একমাত্র রিভিশন করতে হবে, প্রচুর রিভিশন দরকার। নট অনলি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, যারা যেই মেন জন্য ভাবছো। আমি নিটের ব্যাপারটা অতটা আমি জানি না, আমি বলতেও পারবো না, কোনো কমেন্ট করছি না, কারণ নিটের বায়োলজির ব্যাপার তো, ওখানেতে বায়োলজিটাকে আরো মানে স্পেসিফিকলি জানতে হয় এবং আরো অনেক রিভিশন করতে হয়, কিন্তু ওখানে তো রিভিশনটা দরকার, এটুকু আমি তোমাকে বলতে পারবো। কিন্তু প্রত্যেকটা পার্সপেক্টিভে তোমাকে রিভিশনটা কিন্তু মাস্ট, নেসেসারি। যেমন তুমি নতুন অঙ্ক করছো, নতুন থিওরি পড়ছো এবং অঙ্ক প্র্যাকটিস করছো, তেমন কিন্তু তোমার রিভিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি নতুন অঙ্ক করে গেলে কিন্তু তুমি রিভিশন করলে না, তুমি কিন্তু স্কোর করতে পারবে না। তো বি কেয়ারফুল, রিভিশনটা কিন্তু তোমাকে করতেই হবে। সেটা কি করে করবে, টাইম ম্যানেজমেন্ট কি করে করবে, সেটা কিন্তু তোমার, কারণ যে ক্র্যাক করছে তার কাছেও 24 ঘন্টা একদিন, যে ক্র্যাক করতে পারছে না তার কাছেও 24 ঘন্টা একদিন। এবার তুমি টাইমটা কি করে ম্যানেজ করবে, ফার্স্ট অফ অল ইউ ক্যান ডিসাইড। ওটা আমার হাতে কিছু নেই, সেটা তুমি নিজের মতো করে নিজের টাইম শিডিউলটাকে বানাও, সেটাকে তুমি একটা শিডিউল করো, একটা রুটিন করে সেটাকে তুমি টাইমটাকে ম্যানেজ করো, যে সেলফ স্টাডির জন্য কতটা দেবো। ঠিক আছে, যাই হোক, রেশনাল নাম্বারের ডেফিনেশন আমরা পড়লাম। এরপরে যেটা রেশনাল নাম্বারের পর যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ইরেশনাল নাম্বার, যেটাকে আমরা কিউ কমপ্লিমেন্ট বলি। এটা হচ্ছে সেট অফ অল রেশনাল নাম্বার, সেট অফ অল রেশনাল নাম্বার। এরপরে দেখো, এই যে আমি কিউ কমপ্লিমেন্ট বললাম, দিস ইজ এ সেট থিওরিটিক্যালি অপারেশন। সেট থিওরিটিক্যালি অপারেশন, আমি যখন সেট অপারেশন পড়াবো তখন বুঝে যাবে কিউ কমপ্লিমেন্ট জিনিসটা কি। তো এটা মনে হচ্ছে সেট অফ অল ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। 5 নম্বরে আছে রিয়েল নাম্বার, মানে রেশনাল আর ইরেশনালকে তুমি যদি ইউনিয়ন করে দাও, যোগ করে দাও, তাহলে কিন্তু এটা হয়ে যায় সেট অফ অল রিয়েল নাম্বার। ঠিক আছে, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড নোটেশন, এগুলো হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড নোটেশন। তো এগুলো আমার কিন্তু অঙ্কের পার্সপেক্টিভে লাগবে। আর সব থেকে লার্জেস্ট সেটটা আমি লিখে দিই, যে লার্জেস্ট বলতে ইন দ্য সেন্স অ্যালজেব্রিক্যালি ক্লোজড সেট বলা হয়, এটাকে বলা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, সেট অফ অল কমপ্লেক্স নাম্বার, রাইট। বেশ, এরপর আমরা তার বেসিক কতগুলো সেটের নোটেশন সম্বন্ধে শিখলাম। এরপর আমরা টাইপস অফ এ সেট পড়বো। ঠিক আছে, সাম টাইপস অফ এ সেট।
আচ্ছা, আমি কমপ্লেক্স নাম্বারের সেটটা জাস্ট সি দিয়ে আমি ছেড়ে দিলাম এই কারণেই, কারণ কমপ্লেক্স নাম্বার আমি যখন পড়াবো তার নোটেশন, তার একটা কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট কি করে করতে হয় একদম ডিটেলস আমি তোমাদেরকে পড়াবো, এই জন্য আমি জাস্ট এখানে আমি আর কিছু কমেন্ট করলাম না, রাইট। দেখো ফার্স্ট আমরা যেটা পড়বো নাল সেট। নাল সেট বা এটাকে বলা হয় এমটি সেট, বা অনেক সময় বলা হয় ভয়েড set. That means a set having no element is called নাল সেট বা এমটি সেট। বলছি একটা সেট যার মধ্যে কোনো যদি মেম্বার না থাকে সেটাকে আমরা বলবো নাল সেট। তার মানে নাল সেটের নোটেশনটা কি? নাল সেটকে আমরা অ্যাকচুয়ালি নোটেশনালি ডিনোট করি 5, জাস্ট অনলি ফর ভ্যাকুয়াস, একদম ভ্যাকুয়াস, মানে মানে দুটো সেকেন্ড ব্র্যাকেট আর কিছু নেই, এটাকে বলি আমরা নাল সেট। এক্সাম্পল কি? এক্সাম্পল তুমি গাদা গাদা ক্রিয়েট করতে পারবে। তুমি বললে এক নাম্বার তুমি বলছো যে ধরো একটা সেট তুমি ডিফাইন করছো, সাপোজ বললে যে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন, যেখানে হচ্ছে 7 লেস দেন এক্স লেস দেন 8। দেখো বলা হলো যে এই একটা সেট নিচ্ছ, যে সেটের মেম্বারটা কে হবে, যে একটা ন্যাচারাল নাম্বার, এক্সট্রা একটা ন্যাচারাল নাম্বার যেটা 7 আর 8 এর মধ্যে আছে। 7 আর 8 এর মাঝে কি ন্যাচারাল নাম্বার আছে? কেউ নেই, দিস ইজ 5, রাইট। 2 নম্বর তুমি বললে যে বি একটা সেট তুমি ডিফাইন করলে, দিয়ে বলছো যে এক্স সাচ দ্যাট এক্স ইজ ইভেন ইভেন প্রাইম লেস দেন 2, লেস দেন 2। তা দেখো ইভেন প্রাইম লেস দেন 2, অ্যাকচুয়ালি ইভেন প্রাইম আছে একটা 2, তা 2 এর থেকে ছোট ইভেন প্রাইম কে আছে? কেউ নেই, দিস ইজ 5, দিস ইজ 5। আচ্ছা 3 নম্বর আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম, ধরো সি একটা আমি এক্সাম্পল দিলাম সেট, বললাম এক্স সাচ দ্যাট এক্স স্কোয়ার প্লাস 7 ইকুয়াল টু বললাম 0, যেখানে এক্সটাকে বললাম একটা রিয়েল নাম্বার, বি কেয়ারফুল, এক্সটা বললাম একটা রিয়েল নাম্বার। তাহলে দেখো তাহলে আলটিমেট কি হবে? এক্স স্কোয়ার ইকুয়াল টু একটা নেগেটিভ নাম্বার -7। তার মানে দেখো একটা স্কোয়ার নাম্বার, কোন একটা রিয়েল নাম্বারে তুমি যদি স্কোয়ার করো, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক যাই হোক, তা যদি স্কোয়ার নাম্বার করো, স্কোয়ার নাম্বার অলওয়েজ পজিটিভ, স্কোয়ার নাম্বার অলওয়েজ পজিটিভ, রাইট। সেটা 0 হলে তো ইকুয়াল টু হয়ে যাবে, কিন্তু স্কোয়ার নাম্বার অলওয়েজ পজিটিভ হয়। তাহলে এখানে কি আসছে? এক্স স্কোয়ার ইকুয়াল টু -7। তাহলে একটা নাম্বার এক্স একটা রিয়েল নাম্বার তুলছো যেটা স্কোয়ার করে নেগেটিভ হয়েছে, সেটা কি পসিবল কখনো? রিয়েলের ক্ষেত্রে বলছি, বি কেয়ারফুল, রিয়েল এক্সটা কিন্তু রিয়েল নাম্বার থেকে নিচ্ছি, কমপ্লেক্স নাম্বার থেকে নিয়ে কিন্তু এর ডেফিনেশন চেঞ্জ হয়ে যাবে। তাহলে একটা সেটের মেম্বার কোথা থেকে নিচ্ছি সেটার উপর ডিপেন্ড করে কিন্তু সেটটাকে আমরা ডিফাইন করতে পারছি। তাহলে 5 সেট বা নাল সেটের কনসেপ্টটা নিশ্চয়ই তোমাদের কাছে আমি বোঝাতে পেরেছি, যে একটা সেট যার মধ্যে কোনো রকম কোনো মেম্বার থাকে না, সেটাকেও সেট। তুমি বলবে স্যার এটা আবার তাহলে কি কাজে লাগে? অবশ্যই এটা ইনটিউশনালি একটা বিশাল ইউজফুল জায়গা, তাই তো? এই যে কনসেপ্টটা দেওয়া হলো, এটা কিন্তু খুব একটা সুন্দর একটা অ্যাপ্রোচ। বেশ, এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে তোমার সিঙ্গেলটন সেট। Singleton set, obviously a set having only one elements, having only one element is called singleton set। মানে একটা সেট যদি একটা মেম্বারকেই কন্টেন করে, সেই সেটটাকেই আমরা বলবো সিঙ্গেলটন সেট। ধরো এটার এক্সাম্পল কি? ফার্স্ট আমি বললাম এ একটা সেট ডিফাইন করলাম, বললাম -7, দিস ইজ সিঙ্গেলটন সেট। এরকম তুমি যত ডিজিট আছে তুমি সিঙ্গেল একটা করে তুমি নিয়ে তুমি একটা সেট বানাতেই পারো, দাদা দাদা হবে। বা 2 নম্বর বললাম এ, বললাম এক্স সাচ দ্যাট এক্স ইজ ইভেন প্রাইম। তাহলে ইভেন প্রাইম কি আছে? অনলি ফর 2, দিস ইজ এ সিঙ্গেলটন সেট, রাইট। ধরো এখানে বললাম যে বি একটা সেট ডিফাইন করছি, সাপোজ বলছি এক্স সাচ দ্যাট 3 লেস দেন এক্স লেস দেন
5 যেখানে এক্স হচ্ছে বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে এখানে আমাদের কি আছে 2 আছে আর 4 আছে, 2 কমা সরি সিঙ্গেলটন সেট বলেছে তো, তাহলে এখানেতে আমি আলটিমেট একটু ভুল বললাম, এটা সিঙ্গেলটন 5 করলে কিন্তু সিঙ্গেলটন হবে অবভিয়াসলি 4ই তো আছে, সরি এর মাঝে 3 আর আমি নিজেই একটু ভুল বলছি এখানেতে 3 আর 5 এর মাঝে কে ন্যাচারাল নাম্বার কে আছে, অবভিয়াসলি 4 আছে, 4 5 তাই না, দিস ইজ সিঙ্গেলটন সেট। তাহলে টাইপস অফ এ সেট জিনিসটা আমরা বুঝতে পারলাম যে একটা সেটের টাইপ বলতে কি বোঝায়। তো এখানে একটা জিনিস অবজার্ভ করো যে একটা সেটের কিছু সেট আছে যেগুলোর মধ্যে নাম্বার সংখ্যা ফাইনাইট, আবার কিছু সেট আছে যাদের নাম্বার সংখ্যা কিন্তু ইনফাইনাইট। তাহলে এই যে একটা সেটের কতগুলো মেম্বার কন্টেন করছে সেটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি কার্ডিনালিটি, কার্ডিনালিটি অফ এ সেট। কার্ডিনালিটি অফ সেটকে আমরা অ্যাকচুয়ালি ডিনোট করি এন অফ এ, বা অনেক রাইটার লিখে মড অফ এ, বা অনেক রাইটার কার্ডিনালিটি অফ এ দ্বারা ডিনোট করে। এটা মানে কি, কার্ডিনালিটি মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট কন্টেন্টস অফ দ্যাট সেট, মানে একটা সেট কতগুলো নাম্বারকে সে কন্টেন্ট করছে সেটাই হচ্ছে ওই সেটের কার্ডিনালিটি। যদি একটা ফাইনাইট কার্ডিনালিটির উপর ডিপেন্ড করে, যদি ধরো ফাইনাইট সেট আর একটা হয় ইনফাইনাইট সেট, ইনফাইনাইট সেট, তাহলে এখানে দেখো এর কার্ডিনালিটি ফাইনাইট আর এর কার্ডিনালিটি ইনফাইনাইট। ফাইনাইট সেটে তুমি গাদা গাদা এক্সাম দিতে পারবে, সিঙ্গেলটন সেট আছে, রাইট, দিস ইজ এ, আচ্ছা এখানে যে সিঙ্গেলটন সেটের কনসেপ্টটা আমি একটু বলে দিই। সিঙ্গেলটন সেট আমি এখানে বললাম, দেখো ফাইটা কিন্তু নাল সেট, কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ফাই দিস ইজ এ সিঙ্গেলটন সেট, বি কেয়ারফুল, কারণ কি ফাই মানে অনলি ফর কিছুই নেই, সেকেন্ড ব্র্যাকেট ফাই মানে একটা মেম্বার আছে ফাই, অর্থাৎ দিস ইজ এ সিঙ্গেলটন সেট। তাহলে দেখো এখানে ফাইনাইট সেট তুমি গাদা গাদা এখানে ক্রিয়েট করতে পারবে, দিস ইজ এ ফাইনাইট সেট। তারপর তুমি বলতে পারবে একটা তুমি নিজের ফাইনাইট মেম্বার আছে, তুমি বললে ই এ বি সি, দিস ইজ এ ফাইনাইট সেট। তাও বলে ধরো 2 4 6 10, দিস ইজ এ ফাইনাইট সেট, রাইট। তাহলে ইনফাইনাইট সেট তো গাদা গাদা আছে, তোমার সেট অফ অল ন্যাচারাল নাম্বার, সেট অফ অল প্রাইম নাম্বার, ইন্টিজার, রেশনাল, রিয়েল নাম্বার, কমপ্লেক্স নাম্বার, তাই তো, পজিটিভ ইন্টিজার্স, ওকে, সেট অফ অল প্রাইম নাম্বারস, এগুলো তুমি তারপরে আরো গাদা গাদা তুমি তোমার কাছে কিন্তু এক্সাম্পল আছে ইনফাইনাইট সেট, মানে এর কার্ডিনালিটিগুলো তোমার ইনফাইনাইট হবে। এরপরে ইনফাইনাইট সেটের কার্ডিনালিটিটা একটু ভালো করে বুঝতে পারবে। এখানে যেমন ফাইনাইট সেটের কার্ডিনালিটি তুমি স্পেসিফিক্যালি কটা মেম্বার কন্টেন্ট করছে সেটা দেখে তুমি বলে দিতে পারো। যেমন কার্ডিনালিটি অফ 5 মানে কত হবে, কার্ডিনালিটি অফ 5 মানে জাস্ট অনলি ফর 0, কেউ নেই মেম্বার। একটা সিঙ্গেলটন সেট ধরো কার্ডিনালিটি অফ একটা সিঙ্গেলটন সেট, আমি বলো সিঙ্গেলটন 5, এর কার্ডিনালিটি কত হবে, জাস্ট 1, সিঙ্গেলটন সেটের কার্ডিনালিটি 1 হবে। তাহলে এই সেটের কার্ডিনালিটি কি হবে, সাপোজ বললাম a1 সমান দিস সেট, তাহলে দেখো কার্ডিনালিটি অফ a1 ইকুয়াল টু 4। তাহলে বুঝতে পারছো, একটা ফাইনাইট সেটের কার্ডিনালিটি ডিফাইন করার জন্য কিন্তু তোমার খুব ইজিলি তার মেম্বারগুলো কটা আছে তুমি কিন্তু কাউন্ট করি তুমি সহজে তুমি বলে দিতে পারবে দিস ইজ এ ফাইনাইট সেট অ্যান্ড এর কার্ডিনালিটি হচ্ছে দিস। কিন্তু একটা ইনফাইনাইট সেটের আমরা কি করে বোঝাবো, ইনফাইনাইট সেটের কার্ডিনালিটি বোঝানোর জন্য অ্যাকচুয়ালি আমাদের একটা বেসিক রেজাল্ট আমাদের জানতে হয়। এটা তোমাদের হয়তো এই ক্লাস 11-12 লাগবে না, তো আমি বলে দিচ্ছি। দেখা গেছে ম্যাক্স টু ম্যাক্স যতগুলো আমাদের ইনফাইনাইট সেট আছে, বেসিক্যালি ম্যাক্সিমামেরই কার্ডিনালিটি আইদার ন্যাচারাল নাম্বার সাথে ইকুয়াল হয়ে যায় অথবা রিয়েল নাম্বারের সাথে ইকুয়াল হয়ে যায়। ন্যাচারাল নাম্বারের কার্ডিনালিটিকে আমরা একটা নোটেশনে ইউজ করি যেটাকে বলা হয় অ্যালেট নট, আর রিয়েল নাম্বারটাকে আমরা বলি কন্টিনিউম, রিয়েল নাম্বারটাকে বলি কন্টিনিউম। এবারে ম্যাক্সিমাম দেখা গেছে যে যত ইনফিনিটি সেট আছে আইদার সেটা রিয়েল নাম্বার অথবা ন্যাচারাল নাম্বার সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে। এরপরে সেটা কীভাবে হচ্ছে সেটা আমি পরে তোমাদেরকে একটু বলে দেবো, যখন ম্যাপিং শিখবে সেই জিনিসটা আমি বলে দেবো কীভাবে হচ্ছে। সেটের কার্ডিনালিটি ব্যাপারটা শিখলাম, ঠিক আছে, বেশ। এরপর আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে তোমার সাবসেট। ওকে, একটা সেটের সাবসেট বলতে কি বোঝায় ভালো করে বুঝবে। সাবসেট মানে হচ্ছে ধরো আমি সাপোজ বললাম লেট এ অ্যান্ড বি টু সেটস, right, not empty two sets, okay. A is said to be subset of B, then every element of A is the
এলিমেন্ট অফ বি। তার মানে কনভার্সটা কিন্তু ট্রু নয়, এখানে আমি বলতে চাইছি এভরি এলিমেন্ট অফ এ, মানে এ এর প্রত্যেকটা এলিমেন্ট বি এর এলিমেন্ট হতে পারে, কিন্তু বি এর মধ্যে এক্সট্রা এলিমেন্ট থাকতেই পারে। দ্যাট মিনস তুমি যদি এক্স বিলংস টু এ নাও, হুইচ ইমপ্লাই এক্স বিলংস টু বি ফর অল এক্স বিলংস টু এ, এ সেটের প্রত্যেকটা মেম্বার বি সেটের মধ্যে থাকবে, কিন্তু বি সেটের মধ্যে সেটা থাকবে না। এটা হচ্ছে সাবসেট ডেফিনেশন। তার নোটেশনটা হচ্ছে এ সাবসেট অফ বি। ওকে, দেখো আমরা তাহলে সাবসেট সম্বন্ধে এখানে কি পড়লাম, যে এ আর বি যে দুটো সেট হয় নন এমটি সেট, তাহলে এটাকে আমি বি এর সাবসেট বলবো যদি এভরি এলিমেন্ট অফ এ ইজ দ্য এলিমেন্ট অফ বি, তবে আমরা এটাকে আমরা বি এর সাবসেট বলবো। তার মানে এটা নয় যে বি সেটের প্রত্যেকটা মেম্বার এ সেটের মধ্যে থাকতে, বি এর মধ্যে এক্সট্রা এলিমেন্ট থাকতেই পারে, কিন্তু এ সেটের মধ্যে কোনো এক্সট্রা এলিমেন্ট তুমি খুঁজে পাবে না যেটা বি সেটের মধ্যে আছে। তো তার নোটেশনটা আমরা ইউজ করি এ সাবসেট অফ বি, আর এই নোটেশনটাকে আমরা ইউজ করি, এটাকে বলা হয় সেট ইনক্লুশন, এটাকে বলা হয় সেট ইনক্লুশন। ক্লিয়ার? বেশ, তো এক্সাম্পল যে ব্যাপারটা আমি বোঝাই, তারপর আমি আচ্ছা প্রথমে ডায়াগ্রামিক্যালি ব্যাপারটা আমি বোঝাতে চাইছি। দেখো ধরো সাপোজ আমি একটা ডায়াগ্রাম করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ধরো এটা বললাম বি সেট, এটা এ সেট, এটা বললাম ধরো ডি সেট। তাই কে কার সাবসেট ব্যাপারটা একটু আমি ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি। দেখো আমি বললাম এ বি সি ডি ই এফ জি এইচ কে। তো আমি তিনখানা এখানে সেট নিয়েছি, তাহলে এ সেটটা এখানে কি নেওয়া হয়েছে, এ সেটটা নেওয়া হয়েছে দেখো এ কমা বি কমা এফ। বি সেট কি নেওয়া হয়েছে, বি সেট মানে দেখো এ বি সি ডি ই এফ জি, রাইট। আর ডি সেটটা নেওয়া হয়েছে এখানেতে সি জি কে অ্যান্ড এইচ। ক্লিয়ার? তাহলে দেখো ভালো করে এখানে অবজার্ভ করে দেখো যে এ সেটের ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট, এই যে এ সেটের যে আমি মেম্বারগুলো চুজ করেছি এ বি আর এফ, দেখো এখানেও এ আছে, এখানেও বি আছে, এখানেও আছে, তাহলে এভরি এলিমেন্ট অফ এ ইজ দ্য এলিমেন্ট অফ বি। ক্লিয়ারলি উই ক্যান সে দ্যাট এ ইজ এ সাবসেট অফ বি। তাহলে ডেফিনেশনটা আমরা এটাই বলছি তো, যে এক্স বিলংস টু এ ইমপ্লাই এক্স বিলংস টু বি ইজ ফর অল এক্স বিলংস টু এ, দ্যাট মিনস দিস এ সাবসেট। এই দেখো সাবসেট নয়, সাবসেট নয় কথার মানে হচ্ছে অ্যাটলিস্ট তুমি একটা সেটের মধ্যে যদি একটা এলিমেন্ট খুঁজে পাও, সেই সেটটা এলিমেন্ট যে সেটের সাবসেট বলতে চাইছো সে সেটের মধ্যে প্রেজেন্ট নেই, তাহলে তুমি বলে দিতে পারো সে সেটের সাবসেট। দেখো এই ডি সেটের মধ্যে সি আছে, জি আছে, আবার তোমার বিটা আমি লিখতে স্কিপ করেছি, বিটাও এখানে হবে, বিটাও আছে, কিন্তু দেখো কে আর এইচ এটা কিন্তু মেন সেটের মধ্যে বি সেটের মধ্যে নেই। তাহলে অ্যাটলিস্ট একটা, এখানে দুটো আছে, অ্যাটলিস্ট একটা যদি থাকে তুমি এরকম পেয়ে যাও, তাহলে এখানে বলতে হবে ডি ইজ নট এ সাবসেট অফ এ সেট। জিনিসটা বোঝাতে পেরেছি আই থিঙ্ক সাবসেট জিনিসটা কি। আচ্ছা এক্সাম্পল, একটা ডায়াগ্রামিক্যালি ব্যাপারটা বললাম, এরপরে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমি ব্যাপারটা বলি। এক্সাম্পল, তো তুমি বললে সেট অফ অল কনসোনেন্ট ইজ এ সাবসেট অফ অল কালেকশন অফ অল ইংলিশ অ্যালফাবেট বা সেট অফ অল ভাওয়েলস। তাহলে তুমি একটা বললে যে অল ইভেন নাম্বার সাবসেট অফ ইন্টিজার, অল অড নাম্বার সাবসেট অফ ইন্টিজার্স, রাইট। তাহলে এই নোটেশনটা আমরা বলতে পারি, দেখো ন্যাচারাল নাম্বারটা কার মধ্যে সাবসেট, ইন্টিজারের সাবসেট। আবার ইন্টিজারটা দেখো রেশনাল নাম্বারের সাবসেট, রেশনাল নাম্বারটা আবার দেখো রিয়েল নাম্বারের সাবসেট, আবার রিয়েল নাম্বারটা কমপ্লেক্স নাম্বারের সাবসেট। কিন্তু এই চেনটা মনে রেখো, দিস ইজ এ সাবসেট। এটা ছাড়াও আমি জাস্ট স্ট্যান্ডার্ড নোটেশন দিয়ে বললাম, সাবসেটের কিন্তু তুমি গাদা গাদা এক্সাম্পল ক্রিয়েট করতে পারবে। হ্যাঁ, ধরো এই একটা সেট নিলে, বললে তুমি সেট অফ অল প্রাইম নাম্বার, অল প্রাইম নাম্বার, রাইট। তাহলে অবভিয়াসলি দেখো এ ইজ এ সাবসেট অফ ন্যাচারাল নাম্বার। আমি জাস্ট ন্যাচারাল নাম্বার তুমি রিয়েল নাম্বার বলতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো সাবসেট জিনিসটা তুমি বুঝতে পারলে। তো এখানে নোট বলে একটা জিনিস লিখছি, রেজাল্ট বা নোট। এক নাম্বার হচ্ছে ফাই ইজ এ সাবসেট অফ, সরি, ফাই ইজ এ, sorry just 1 minute।
phi is a subset of every set, মানে phi টা হচ্ছে প্রত্যেকটা সেটের সাবসেট। আর 2 নাম্বার হচ্ছে every set is a subset of itself, রাইট? প্রত্যেকটা সেট নিজের নিজের সাবসেট। এবারে দেখো প্রত্যেকটা সেট নিজের নিজের সাবসেট, সেটা তুমি অবজার্ভ করতে পারছো। সাথে ফাইটা যে প্রত্যেকটা সেটেরই সাবসেট, তুমি সেটা কি করে প্রুফ করবে? প্রুফটা যদি আমি 1 নাম্বার যদি প্রুফটা বলি, আলটিমেট ম্যাথামেটিক্যাল জিনিসগুলো প্রুফটা তো খুবই নেসেসারি। তো প্রুফগুলো করলে কি হয়, প্রুফটা তোমার পরীক্ষায় এক্সটাবলিশ করতে দেবে না, কিন্তু প্রুফগুলো করলে কি হয়, একটা জেনারেল মেথড শেখা যায়, পুরো ট্রান্সপারেন্সি আসে প্রসেসটা সম্বন্ধে। তো এখানে দেখো ফাইটা সাবসেট, প্রত্যেকটা সেটেরই যে সাবসেট হবে সেটা আমাকে প্রমাণ করতে হবে। আমি সাপোজ ধরে নিলাম যে লেট এ বি এনি নন এমটি সেট, নন এমটি সেট, এটা আমি যে কোনো একটা নন এমটি সেট ধরে নিলাম। দ্যাট ইজ কি বলতে পারি, নন এমটি সেটকে আমরা ডিফাইন করি কি, এ নট ইকুয়াল টু ফাই, মানে এটা ফাই সেট নয় এমন একটা সেট। কারণ ফাই সেট যদি হয়ে যায় তাহলে ফাইটা তো নিজেরই ফাইয়েরই সাবসেট, দ্বিতীয় রেজাল্ট অনুযায়ী আমি বলে দিতে পারি, তাই না? তাহলে এখানে আমি ক্লেমটা কি, ক্লেমটা হচ্ছে ফাই ইজ এ সাবসেট অফ এ। এটা আমি দেখাবো যে ফাইটা একটা নন এমটি সেটের সাবসেট হবে, দিস ইজ মাই ক্লেম। তাহলে আমি ধরে নিচ্ছি যে ইফ পসিবল লেট ফাই ইজ নট এ সাবসেট অফ এ, আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে ফাইটা এ সেটের সাবসেট নয়। তাহলে বাই দ্য ডেফিনেশন অফ দ্য সাবসেট আমরা কি বলতে পারি, কোনো একটা সেট কোনটা সেটের সাবসেট নয় মানেটা কি? তাহলে অ্যাটলিস্ট একটা মেম্বার, অ্যাটলিস্ট একটা, মোর দ্যান ওয়ান হতেই পারে, একটা মেম্বার ফাইয়ের মধ্যে আছে, এমন একটা মেম্বার আছে যেটা এ সেটের মধ্যে নেই। তার মানে এইটা ডিপেন্ড করছে যে যেহেতু ফাইটা আমি সাবসেট ধরলাম না, জোর করে আমি বলে দিলাম ইফ পসিবল লেট ফাই ইজ নট এ সাবসেট অফ এ, দ্যাট ইজ তুমি একটা এলিমেন্ট পাবে। সাপোজ বললাম সে এক্স বিলংস টু ফাই হুইচ ডাজ নট ইমপ্লাই হুইচ ডাজ নট বিলংস টু এ সেট। বললাম এক্স একটা, আমি এমন একটা মেম্বার খুঁজে পাচ্ছি যেটা ফাইয়ের মধ্যে আছে কিন্তু এ সেটের মধ্যে নেই, তবেই তো আমি বলবো এটা ফাইটা এ সাবসেট নয়। কিন্তু দেখো বাই দ্য ডেফিনেশন অফ নাল সেট, বাই দ্য ডেফিনেশন অফ নাল সেট বা ফাই সেট কি বলবে, ফাই ডাজ নট কন্টেন এনি মেম্বার, ফাই ডাজ নট কন্টেন এনি এলিমেন্টস বা মেম্বার্স, রাইট? তাহলে কিরকম ব্যাপারটা আসছে দেখো, আমি একবার বলছি ফাই সেটটা এ সাবসেট নয়, যেটা ধরার জন্য আমার আসছে ফাইয়ের মধ্যে একটা মেম্বার আছে, আবার ডেফিনেশন অফ ফাই সেট বলছে ফাইয়ের মধ্যে কোনো মেম্বার নেই। তাহলে কি আসছে একটা, হেন্স উই অ্যারাইভ অ্যাট এ কন্ট্রাডিকশন, হেন্স উই অ্যারাইভ অ্যাট এ কন্ট্রাডিকশন। দ্যাট মিনস আমার ক্লেম, আমার যে অ্যাজাম্পশনটা ধরা হয়েছিল, কি জন্য কন্ট্রাডিকশনটা আসছে, আমার অ্যাজাম্পশনটাই রং, সো আর অ্যাজাম্পশন ইজ রং, হেন্স মাই ক্লেম ইজ এস্টাবলিশ। দ্যাট ইজ তুমি বলতে পারবে ফাই ইজ এ সাবসেট অফ এ সেট। তাহলে এটা যেহেতু আরবিটারি, আমি তো একটা আরবিটারি নন এমটি সেট ধরেছিলাম, দ্যাট মিনস ফাই ইজ এ সাবসেট অফ এভরি সেট। আই থিঙ্ক আমি জিনিসটা বোঝাতে পেরেছি একটা সেটের সাবসেটের কনসেপ্টটা। ওকে, এরপরে আসি দেখো পাওয়ার সেট বা সেট অফ সেটস। আজকে জাস্ট আমি সেট থিওরির বেসিক ইন্ট্রোডাক্টরিটা স্টার্ট করলাম, এরপরে তোমার সেট অপার একটা লেকচারের মধ্যে যদি আমি অনেক লেন্দি করে দিই হয়তো তোমাদের দেখতেও সেখানে বোর ফিল হবে, সেই জন্য আমি পার্ট পার্ট করে অল্প অল্প করে পড়ানোর চেষ্টা করি যাতে তোমরা জিনিসটা ইন্টারেস্টিং সহকারে জিনিসটাকে অবজার্ভ ভালো করে ভিজুয়ালাইজ করে পড়াশোনাটা করতে পারো, তোমাদের মধ্যে সেই ইন্টারেস্টটা যেন বজায় থাকে। এই জন্য কিন্তু একবারে আমি অনেকটা পড়িয়ে দিলাম যে তোমাদের মধ্যে বোরিং চলে আসবে, সেই জিনিসটা আমি মোটেও চাইছি না। ওকে, আমি জাস্ট এই পাওয়ার সেটটা পড়িয়ে স্টপ করবো, আবার নেক্সট ভিডিওতে সেট অপারেশন নিয়ে আমরা ডিসকাস করবো, ঠিক আছে? আমি একদম স্টেপ বাই স্টেপ, তুমি আমার ক্লাসগুলো ফলো করলে অবভিয়াসলি দেখবে এই জিনিসগুলো তুমি এনরিচ করতে পারবে। তো আজকে আমি পাওয়ার সেট বলি আমি স্টপ করবো, আবার নেক্সট ক্লাসে দেখবে সেটের অপারেশন নিয়ে ডিসকাস করবো, তারপরে রিলেশন অ্যান্ড ফাংশন, এরকম করে আমি স্টেপ বাই স্টেপ করবো। আচ্ছা, পাওয়ার সেট, পাওয়ার সেট বা এটাকে বলা হয় আলটিমেট সেট অফ সেটস, সেট অফ
সেট। সেটা কি, ধরো এ যে কোনো একটা তুমি সেট, সাপোজ ধরো এ বি এনি ফাইনাইট সেট, সে আমি এটাকে একটা সেট ধরলাম, ধরো এর মধ্যে আমি বললাম এন খানা মেম্বার আছে x1, x2, ডট ডট করে xn। তাহলে পাওয়ার সেটকে আমরা ডিনোট করি পি অফ এ, এটা মনে হচ্ছে কালেকশন অফ অল সাবসেট অফ এ সেট এ, মানে এ সেটের তুমি যতগুলো সাবসেট তুমি পাবে, সেই সাবসেটগুলোকে তুমি যদি একটা সেটের মধ্যে মানে ইনক্লুড করে দাও উইথ সেকেন্ড ব্র্যাকেট, তাহলে সেটা হয়ে যাবে পাওয়ার সেট ওই গিভেন সেটটার। তার মানে আলটিমেট দেখো একটা সেট, এখানে সেটেরই একটা এলিমেন্ট কিন্তু একটা করে সেট। অ্যাজ ফর এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে। তাহলে পাওয়ার সেট জিনিসটা কি, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ বললাম এ একটা আমি বললাম এ কমা বি, দুটো সেট আছে, দুটো একটা সেট, সরি দুটো সেট নয়, একটা সেট নিলাম এ, যার মধ্যে দুটো মেম্বার আছে বা দুটো এলিমেন্ট আছে। তাহলে এর নাম্বার অফ সাবসেট কতগুলো হতে পারে? তাহলে দেখো ফাইটা অবভিয়াসলি একটা, প্রত্যেকটা সেটের বাই দ্য ডেফিনেশন। আচ্ছা, সিঙ্গেলটন সেট এ, সিঙ্গেলটন সেট বি, আর সিঙ্গেলটন এ কমা বি, দ্যাট মিনস হোল সেট। তাহলে এই যে সেটটা আমি পেলাম, এই সেটগুলোকে এর সাবসেট, তাহলে এটাই হচ্ছে পাওয়ার সেট অফ এ। এক নাম্বার এক্সাম্পল হলো। তার মানে দেখো একটা সেট, এবার তোমার একটা কোশ্চেন যে এই যে স্যার আপনি বললেন এই দুটো এলিমেন্ট দিয়ে একটা সেট যে কন্টেন্ট করেছে, তার নাম্বার অফ সাবসেট আপনি পেলেন 4খানা। তাহলে আপনি কি করে বুঝছেন যে এর বাইরে আর কোনো সাবসেট আসবে না? কারণ এটার বাইরে আর আসবে না, দেখো কারণ আমি একটা ফর্মুলা বলে দিচ্ছি যে একটা ফাইনাইট সেট যদি n সংখ্যক মেম্বারকে কন্টেন্ট করে, তাহলে তার নাম্বার অফ সাবসেট হয়, আমি লিখে দিচ্ছি ফর্মুলাটা, 2n খানা। এটার এক্সটাবলিশ হয়ে আছে, একটা ফাইনাইট সেট যদি n খানা নাম্বারকে সে যদি কন্টেন্ট করে, তাহলে তার নাম্বার অফ সাবসেট হয় 2n খানা, রাইট? এটা কি করে আসছে, তার জন্য তোমাকে কম্বিনেশনের একটু কনসেপ্ট জানতে হবে। এই যে আমরা বলছিলাম পারমিউটেশন কম্বিনেশন অ্যালজেব্রাতে, ওই কম্বিনেশনের কনসেপ্ট যদি একটু জানো, তাহলেই কিন্তু তোমাদের জানা থাকে, তাহলে কিন্তু ইজিলি সেটা করতে পারবে। মানে সিলেকশনের ব্যাপার থাকে, তাহলেই হবে। আচ্ছা, 2 নাম্বার, যে ধরো এই একটা আমি সেট দিলাম, সাপোজ বললাম 1 2 3, এই 3খানা নিয়েছি, তাহলে এর নাম্বার অফ সাবসেট কত হবে? নাম্বার অফ সাবসেট ইকুয়াল টু 2 মানে 8খানা। তার মানে এস, এখানে আমি আলটিমেট এখানে লিখে দিচ্ছি, দেখো নোট, a set having n elements, the number of subset is 2n। এই ফর্মুলা দিয়ে হবে। কি করে হবে সেটা তোমার পারমিউটেশন কম্বিনেশন কনসেপ্ট একটু জানলেই তোমার হয়ে যাবে। আমি জাস্ট আইডিয়াটা বলে দিচ্ছি, তোমাদের যদি কোনো সমস্যা থাকে। তাহলে এখানে কি কি হবে দেখো, 5 সেট একটা, সিঙ্গেলটন 1, সিঙ্গেলটন 2, সিঙ্গেলটন 3, 1,2, 2,3, 1,3, আর মেন সেট 1,2,3। তাহলে এটা তোমার হচ্ছে পুরো এই গিভেন যে 2 নাম্বার দিলাম তার হচ্ছে পাওয়ার সেট। কটা সেটের মধ্যে আমি পুরো দিলাম, দিস ইজ এ পাওয়ার সেট। তাই নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে একটা সেটের পাওয়ার সেট কি করে তোমার বানাতে হয়। এরপর তুমি বলছো, এখানে তোমার মধ্যে একটা মনের মধ্যে একটা কনফিউজ আসতে পারে যে এই যে আপনি কিভাবে এইভাবে সিলেক্ট গুলো করছেন, এগুলো কিন্তু একটু অবজার্ভ করে তুমি বুঝতে পারবে। কারণ প্রথমে কি কি হতে পারে, 5 সেট, তারপরে একটা করে মেম্বার থাকছে, সেরকম সেটগুলো আমি খুঁজে বের করলাম। মানে সিঙ্গেলটন সেট 2টো করে মেম্বারকে কন্টেন্ট করছে, সেটা বের করলাম, তারপরে ম্যাক্স কটা আছে সেটা বের করলাম। এরপর দেখো এখানে একটা যদি বলে রাখি, সেটের মধ্যে এলিমেন্টের অর্ডারিংটা কোনো ফ্যাক্ট নয়। মানে 2,3 একটা সেট, 3,2 একটা আলাদা সেট, এটা কিন্তু মোটেও নয়। সেটের মধ্যে অর্ডারিং কোনো ম্যাটার করে না, অর্ডারিংটা কোনো এফেক্ট ফেলে না এখানেতে, ঠিক আছে? তো এখানে একটা জিনিস আমি এখানে বলবো, একটা হচ্ছে যে সাবসেট শিখলাম, সাবসেটের দুটো টাইপ আছে, একটা হচ্ছে প্রপার সাবসেট, আর একটা হচ্ছে তোমার ইমপ্রপার সাবসেট। জাস্ট আমি দুটোর আইডিয়াটা আমি বলে দিই। প্রপার সাবসেট মানে হচ্ছে
মানে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট কম থাকবে মাদার সেটটা থেকে। দেখো এই যে 5 সিঙ্গেলটন 1 সিঙ্গেলটন 2 তারপরে সিঙ্গেলটন 3 1,2 2,3 3,1 এগুলো দেখো প্রত্যেকটাই দেখো মেন সেটটার থেকে একটা করে মেম্বার অ্যাটলিস্ট একটা বেশি হতে পারে, অ্যাটলিস্ট একটা করে মেম্বার কম থাকলে সেটা করলো প্রপার। আর ইমপ্রপার কোনটা? হোল সেটটা যেটা দিয়ে যে সেটটা পাচ্ছি ইটসেলফ দিস ইজ ইমপ্রপার। আই থিঙ্ক জিনিসটা আমি বোঝাতে পেরেছি। তো নাম্বার অফ সাবসেট যে 2 টু দি পাওয়ার n হচ্ছে সেই কনসেপ্টটা যদি তোমাদেরকে আমি একটু বোঝাতে চাই, আমি জাস্ট একটু বলছি। ধরো মানে এখানে তোমার যেটা জানতে হবে, দুটো রেজাল্ট জানতে হবে। একটা হচ্ছে তোমার কম্বিনেশন এনসিআর। জিনিসটা কি? এনসিআর মানে হচ্ছে n খানা অবজেক্ট থেকে তুমি অ্যাট এ টাইম r খানা অবজেক্টকে নিয়ে কি করে সিলেক্ট করছো। তার ডেফিনেশন হচ্ছে এনসিআর তার মানে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। দিস ইজ দ্য ডেফিনেশন। ডেফিনেশন কত বড় ভাইটাল দেখতে পাচ্ছ ব্যাপারটা ম্যাথামেটিক্সে। আচ্ছা, আরেকটা যেটা তোমাকে জানতে হবে, বাইনোমিয়াল থিওরেমের রেজাল্ট a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n। এটার এক্সপানশনটা কি হবে? এটা হয় nc0 a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 x প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 x টু দি পাওয়ার 2 প্লাস ডট 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 প্লাস ncn x টু দি পাওয়ার n। এই হচ্ছে তোমার বাইনোমিয়াল থিওরেমের রেজাল্ট। তাহলে বলবে স্যার এই দুটো নিয়ে আমার কাজটা কি? কারণ দেখো তুমি একটা সেট যখন n খানা অবজেক্টকে সে কন্টেন্ট করে আছে, সাপোজ বললাম সে x1 x2 ডট ডট করে xn, তা তুমি প্রথমে 5 সেট তো হয়েই যাচ্ছে, কোনো সমস্যা নেই, ওটা একটা থাকছে। তার মানে একটাও মেম্বারকে চুজ করছো না, সেরকম কতগুলো সেট তুমি পাবে। তাহলে n খানা অবজেক্ট থেকে মানে এখানে x খানা অবজেক্ট আছে, তাহলে একটা মেম্বারকেও কন্টেন্ট করছে না, সেরকম কতগুলো সেট, মানে 5 সেটের পসিবিলিটি কি? তাহলে এখানে nc0 খানাটা মানে 5 সেট পাবো একটাই। দেখো nc0 মানে হচ্ছে 1, কারণ n ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল ইনটু n ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল ভ্যালু হচ্ছে 1। বেশ, তাই এটা হলো। তাহলে একটা করে সেটকে কন্টেন্ট করছে, একটা করে মেম্বারকে কন্টেন্ট করছে, এরকম সেট কতগুলো পাবো, মানে সিঙ্গেল সেট কতগুলো পাবো? তাহলে দেখো n খানা মেম্বার থেকে তুমি একটা করে মেম্বারকে নিয়ে সিলেক্ট করছো, সেটা মনে হচ্ছে nc1। সিমিলারলি দুটো করে nc2, তিনটে করে, চারটে করে, ডট ডট করে nটা করে নিয়ে তুমি বের করছো। তাহলে এটা হচ্ছে তোমার 5 সেট পাওয়ার পসিবিলিটি। এটা 5 সেট তুমি এতগুলোই পাবে। সিঙ্গেল ডট সেট পাবে nc1টা, দুটো করে মেম্বারকে কন্ট্রোল করবে nc2টা, আর তোমার এক গোটা হোল সেটটা হচ্ছে ncn। তাহলে এগুলো হচ্ছে নাম্বার অফ সাবসেট, তার মানে টোটালটা যোগ করে দাও প্লাস ডট 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 প্লাস হচ্ছে দিস। তাহলে এর ভ্যালুটা দেখো, এরপরে তুমি এই বাইনোমিয়াল থিওরেমের রেজাল্টে আসো। বাইনোমিয়াল থিওরেমের রেজাল্টে আসছি, দেখো কেন বলছি, কারণ এই যে বাইনোমিয়াল থিওরেমে আমি এখানে রেজাল্টটা বললাম, এই রেজাল্টে তুমি বলে স্যার এর সাথে কি রিলেশন? কারণ এখানে দেখো a প্লাস এক্স, এ আর এক্স এর মান যদি 1 বসিয়ে দাও বোথ সাইডে, তাহলে আলটিমেট দেখো 2 টু দি পাওয়ার n সমান অ্যাকচুয়ালি আসবে nc0 প্লাস nc1 প্লাস ডট 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 প্লাস হচ্ছে ncn। তার মানে এই গোটা ভ্যালুটা অ্যাকচুয়ালি চলে এলো 2 টু দি পাওয়ার n, কারণ n এর মান সরি a আর x এর মান আমি পুট করে দিলাম 1, a আর x এর মান 2 টু দি 1 প্লাস 1 তা হতে পারেন। তার মানে আলটিমেট দেখো নাম্বার অফ সাবসেট, দিস ইজ দ্য নাম্বার অফ সাবসেট, রাইট? এটা হচ্ছে তোমার পাওয়ার সেটের কার্ডিনাল 2 টু দি পাওয়ার n। আই থিঙ্ক তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, কারণ কম্বিনেশন যদি না জানা থাকে আমি যখন পড়াবো বলে দেবো। আমি জাস্ট এই প্রসঙ্গে ব্যাপারটা এলো বলে আমি জিনিসটাকে একটু ডেসক্রাইব করে দিলাম, ঠিক আছে? ভয়ের কিছু নেই, এই জিনিসটা তোমরা একটু মানে পড়লেই অ্যাপ্রোচ করে, বা যারা 11-12 পড়ে নিয়েছো অলরেডি, জয়েন্টের জন্য পড়ছো, তারা হয়তো অবশ্যই আমার অ্যাপ্রোচটা বুঝতে পারবে, ঠিক আছে? আর যারা একদম নিউ পড়ছো, ক্লাস 11 ক্লাস 10 পাস করে 11-এ ভর্তি হয়েছে, তাদের কাছে হয়তো একটু কঠিন লাগতে পারে, ঠিক আছে? ইটস ওকে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, সেট থিওরির উপর আমি আর আজকের ক্লাসটা ব্রড করছি না, কারণ একদিনে অনেকটা পড়ালে আমি বারবার বলছি তোমাদের কাছে সেই অ্যাটেনশনটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি কি করছি, এই যতটুকু পড়ালাম সেইটুকু পোর্শন ভালো করে পড়ো। যে কোনো বই তোমার কাছে যেটা আছে সেই জায়গাগুলো ভালো করে থিওরিটিক্যাল অ্যাসপেক্টসটা পড়ে নিজে নিজে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? সো আমি নেক্সট ক্লাসে সেট অপারেশন নিয়ে তোমাদের কাছে আমি ডিসকাস করব, ওকে? তো আই থিঙ্ক আমার মনে হয় যে তোমাদের এই ক্লাসটা কিছুটা তোমাদের উপকারে আসবে। তো তোমরা দেখো, যদি কোনো সমস্যা হয় অবভিয়াসলি নেক্সট ক্লাসে আমাকে বলবে, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব, ওকে? সো টুডে আই উইল স্টপ হিয়ার, থ্যাংক ইউ।